এখানে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্ড algebraically the resultant of the force system shown in figure below. এখন এখানে একটা ফোর্স সিস্টেম আছে। আমরা সবাই জানি যে অনেকগুলো ফোর্সকে একত্রে বলা হয় ফোর্স সিস্টেম। এখানে এ থেকে এফ পর্যন্ত 6টা ফোর্স আছে। এখানে বলা হচ্ছে যে এই 6টা ফোর্সের রেজাল্টেন্ট বের করতে হবে। এবং বের করতে হবে কিভাবে? অ্যালজেব্রাইক্যালি, অর্থাৎ বীজগাণিতিকভাবে অ্যালজেব্রাইক্যালি অর্থাৎ সূত্রের মাধ্যমে বা আমরা ফর্মুলা ইউজ করে আমরা লব্ধি বের করা শিখবো আজকে। হ্যাঁ, তো দেখেন এখানে যে ফোর্স সিস্টেমটা আছে এটা কি ধরনের ফোর্স সিস্টেম কেউ কি বলতে পারবেন? এটা হচ্ছে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম। আমি আগের দিন খুব ভালো মতো বলছিলাম যে সবগুলা ফোর্সের লাইন অফ অ্যাকশন যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাহলে তাকে বলা হয় কনকারেন্ট ফোর্স সিস্টেম। তাহলে এটা হচ্ছে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম। কারো সন্দেহ থাকলে বলবেন। তাহলে আজকে আমরা শিখবো যে কিভাবে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট বা লব্ধি বের করতে হয়। আচ্ছা, তো আমি একটু ওভারভিউ দিব আগে, আমি আগে একটা সামারি দিব। হ্যাঁ, যে আমরা কিভাবে আসলে লব্ধি বের করব। আগে আমি সামারি দিব, তারপরে আমরা প্রবলেম শুরু করব। দেখেন, আমরা প্রথমে সবার আগে আমরা সামেশন অফ এফ এক্স বের করব, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সবগুলো ফোর্সের যোগফল। আমি আবার বলি, এক্স অক্ষ বরাবর সবগুলো ফোর্সের উপাংশের যোগফল আমরা আগে বের করব, এবং তারপরে আমরা বের করব ওয়াই অ্যাক্সিস বরাবর সবগুলো ফোর্সের কম্পোনেন্টের যোগফল বা সবগুলো ফোর্সের উপাংশের যোগফল। তাহলে সবগুলো ফোর্সকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যোগ করার পর আমরা মাত্র দুইটা ফোর্স পাবো। একটা ফোর্স থাকবে এক্স অক্ষ বরাবর, সে ডান দিকে হোক আর বাম দিকে হোক, আর একটা ফোর্স থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর। এবং ফাইনালি আমরা এই দুইটা ফোর্সকে যোগ করে আমরা পাবো হচ্ছে একটা ফোর্স, এবং সেইটাই হবে এই 6টা ফোর্সের রেজাল্টেন্ট বা এই টোটাল ফোর্স সিস্টেমের লব্ধি বা রেজাল্টেন্ট। ওকে, তাহলে আমরা সলিউশনে যাচ্ছি। আমি আবার বলি, আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর সবগুলো ফোর্সকে যোগ করব, অর্থাৎ সামেশন অফ এফ এক্স। এবং আমি ধরে নিচ্ছি যে রাইট ওয়ার্ড হচ্ছে পজিটিভ। তার মানে ডান দিকে যত ফোর্স আছে সবগুলো ফোর্সকে আমরা ধরবো হচ্ছে পজিটিভ, এবং ঠিক উল্টা ভাবে বাম দিকে যত ফোর্স থাকবে, অর্থাৎ এই ঋণাত্মক বা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যত ফোর্স থাকবে সবগুলোকে আমরা ধরবো হচ্ছে নেগেটিভ। আপনারা চাইলে উল্টাটাও ধরতে পারেন। আপনারা চাইলে নেগেটিভ, অর্থাৎ এই বাম দিকে যে ফোর্সগুলো থাকবে তাদেরকে ধরতে পারেন পজিটিভ, আবার তখন কিন্তু ডান দিকের ফোর্সগুলো হবে হচ্ছে নেগেটিভ। আপনাদের যেটা ইচ্ছে আপনারা ধরতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এক এক করে ফোর্সগুলো যোগ করা শুরু করি। হ্যাঁ, দেখেন, ফোর্স এ এটা হচ্ছে 500 পাউন্ড, 500 পাউন্ডস। এখানে একটা সিম্বল আছে, সিম্বলটা দেখতে অনেকটা হ্যাশ সিম্বলের মতো, হ্যাশ। তো এই হ্যাশ চিহ্নটা হচ্ছে পাউন্ড নির্দেশ করে, বা অনেক সময় পাউন্ডকে এলবি দ্বারা না লিখে আমরা শুধুমাত্র হ্যাশ দ্বারা প্রকাশ করি। তাহলে এই হ্যাশ হচ্ছে পাউন্ড। ঠিক আছে, সবাই মাথায় রাখবেন। তাহলে দেখেন, এই ফোর্স এটা সম্পূর্ণভাবে এক্স অক্ষ বরাবর আছে। এই ফোর্সটা আছে এক্স অক্ষ বরাবর, বা অন্যভাবে বলতে গেলে পজিটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা সরাসরি লিখতে পারি কি 500 বা প্লাস 500। ওকে, এরপরে আমরা আসি ফোর্স বি। বি হচ্ছে 600 পাউন্ড, এবং আমরা দেখে বুঝতে পারতেছি যে বি যেহেতু একটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এর একটা উপাংশ থাকবে এক্স অক্ষ বরাবর এবং আরেকটা উপাংশ থাকবে অবশ্যই ওয়াই অক্ষ বরাবর। ডিয়ার স্টুডেন্টস, এখানে কারোর বুঝতে সমস্যা হলে আপনারা যখন তখন কথা বলতে পারেন। আমি বললাম যে বি ফোর্সের একটা উপাংশ থাকবে এক্স অক্ষ বরাবর এবং আরেকটা উপাংশ থাকবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে?
এক্স অক্ষ বরাবর বলবো বি স্যার ফোর্সের উপাংশ কত হবে? 600 cos 16 ডিগ্রি। 16 না, এটা 60, 60 ডিগ্রি ও আর স্যার কি। জি স্যার 60 ডিগ্রি স্যার। কথা ঠিক আছে, এটা হচ্ছে 600 ইন্টু cos 60 এবং এটা হবে অবশ্যই পজিটিভ, কারণ থাকবে হচ্ছে ডান দিক বরাবর। জি স্যার ডান দিকে আছে। ওকে, এই যে 600 cos 60 ডিগ্রি। তাহলে এরপরে আমরা আসি সি। বলার অপেক্ষা রাখে না যে সি ফোর্সের উপাংশ থাকবে বাম দিক বরাবর এবং সেটা হবে হচ্ছে নেগেটিভ। তাহলে মাইনাস 700 ইন্টু cos 45 ডিগ্রি আর কি, অর্থাৎ মাইনাস 700 ইন্টু cos 45। ওকে, এই যে এরপরে নেক্সট দেখেন ডি ফোর্স সরাসরি এক্স অক্ষ বরাবর আছে, তাই আমরা সরাসরি মাইনাস 800 লিখবো, মাইনাস 800। এন্ড এট লাস্ট ই ফোর্সের এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে মানে বলেন তো একজন। এই যে স্যার বলবো হ্যাঁ বলেন। স্যার 900 sin মাইনাস 900 sin 60 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, মাইনাস 900 ইন্টু সাইন 60 ডিগ্রি। চাইলে আপনারা অন্যভাবে বলতে পারেন এইটা 60 ডিগ্রি মানে কত, এটা কত 30 ডিগ্রি তাই না, কারণ টোটালটা 90 ডিগ্রি, তাহলে এইটা 60 হইলে এইটা হচ্ছে 30। তাহলে 900 ইন্টু সাইন 60 ডিগ্রি অথবা 900 ইন্টু cos 30 ডিগ্রি, একই কথা। বুঝতে পারছেন? এটাকে দুই ভাবে আমরা প্রকাশ করতে পারি, 900 sin 60 অথবা 900 cos 30। কারণ 30 ডিগ্রি হইলে কিন্তু এই যে এর সঙ্গে 30 ডিগ্রি হইতো। স্যার আমরা যেহেতু এক্স অক্ষ বরাবর নিচ্ছি, তাহলে আমরা cos 30 ডিগ্রি নেই, তাহলে আমরা যে এক্স লেভেলে যে ইয়াগুলো আসতেছে ওগুলো বুঝতে পারবো স্যার। আমরা একটা নিলেই হয়, এখানে একটা আমরা নিলেই 60 হয়। নিব না, সাইনটা নিব না, কারণ স্যার সাইনটা যেহেতু ভার্টিক্যালি আর এক্সটা যে কসটা যেহেতু হরিজন্টালি, তাহলে আমরা এক কসটাই নিই স্যার, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে স্যার। আচ্ছা, বুঝতে সুবিধা হবে ঠিক আছে, বাট এটা কিন্তু একটা ভুল কথা। হ্যাঁ, মানে ভুল জিনিস কিন্তু আসলে শেখা যাবে না। কস হরিজন্টালি আর হচ্ছে সাইন ভার্টিক্যালি এরকম কোনো কথা কোথাও নাই, ঠিক আছে। জাস্ট এখানে দেখতে হবে যে অ্যাঙ্গেলটা কার সঙ্গে আছে। যেহেতু অ্যাঙ্গেলটা ভার্টিক্যালের সঙ্গে আছে, তাহলে এই বরাবর হবে হচ্ছে cos 60 আর এই বরাবর হবে হচ্ছে sin 60। অথবা আমরা উল্টা ভাবেও বলতে পারি, যদি এইটা 30 ডিগ্রি হয় তাহলে এই বরাবর হবে cos 30 এবং এই বরাবর হবে sin 30। মানে মূল জিনিসটা আগে জানতে হবে, মানে মূল জিনিসটা আগে শিখতে হবে। ওকে, আমি আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে মাইনাস 900 ইন্টু সাইন 60 ডিগ্রি। ওকে, যোগ বিয়োগ করে আমরা পাইলাম হচ্ছে মাইনাস 1274 পাউন্ড। এবং দেখেন আমরা শুরুতে ধরছিলাম যে ডান দিকে পজিটিভ এবং আমি অ্যান্সার পেয়েছি নেগেটিভ, তাহলে অবশ্যই এটা হবে বাম দিকে। অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর যে রেজাল্টটা আমরা পাইলাম এটা হবে হচ্ছে বাম দিকে, অর্থাৎ এটা বাম দিকে কাজ করবে। ওকে, এরপর আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সগুলোকে যোগ করব। দেখেন এ ফোর্স 500। স্যার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, স্যার এই যে এফ এর মানটা নিলেন না কেন? এফ এর মানটা নিলাম না কারণ এফ ফোর্সটা আছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। দেখেন এটা টোটালি ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। সো স্যার এক্স এটা কি অ্যাক্সিস এমন হবে স্যার যে আমি বলি cos 90 ডিগ্রি, এই কারণে cosটা 0 হয়ে ওই 90 ডিগ্রির মান তো 0, এই কারণে এই ফোর্সটা নেওয়ার দরকার হয় না, এরকম কি স্যার? আপনি ওইভাবেও চিন্তা করতে পারেন, কিন্তু ওইভাবে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আপনি এখানে চিন্তা করবেন কিভাবে আমি বলি। আপনি এখানে দেখবেন যে এফ ফোর্সটা আছে কোন ডিরেকশন বরাবর, এটা আছে হচ্ছে সম্পূর্ণভাবে এটা টোটালি ওয়াই ডিরেকশন বরাবর আছে। ফলে এক্স অক্ষ বরাবর এর কোনো উপাংশ আসার কোনো প্রশ্নই আসে না। বুঝতে পারছেন? জি স্যার। কারণ দুইটা ভিন্ন ডিরেকশন, ওয়াই একটা ডিরেকশন, এক্স আরেকটা ডিরেকশন। ওকে, একইভাবে দেখেন আমরা যখন ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সগুলোকে যোগ করব তখন এ ফোর্স কিন্তু আসবে না, কারণ এ ফোর্সটা আসে হচ্ছে এক্স অক্ষ বরাবর। এর ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে প্রথমে আসবে হচ্ছে পি, এবং পি এর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত হবে? কম্পোনেন্ট হবে হলো 600 ইন্টু সাইন 60। এই যে প্লাস 600 ইন্টু সাইন 60। তাহলে একইভাবে আমরা প্রত্যেকটা ফোর্সের ওয়াই বরাবর কম্পোনেন্টকে যোগ বিয়োগ করবো। আমি আশা করি যে আমার একই জিনিস বারবার এক্সপ্লেন করার দরকার নেই। আমরা প্রত্যেকটা ফোর্সকে ওয়াই অ্যাক্সিস বরাবর যোগ করব।
যোগ করলে আমরা পাবো হচ্ছে -1000 পাউন্ড। এবং দেখেন আমরা আপওয়ার্ড ফোর্সকে ধরছিলাম পজিটিভ এবং অ্যান্সার পাইছি নেগেটিভ, তার মানে এইটা অবশ্যই ডাউনওয়ার্ড বরাবর কাজ করে বা এটা নিচের দিক বরাবর কাজ করে। ওকে, তাহলে আমরা যোগ করার পর কি পাইলাম দেখেন, একটা ফোর্স পাইলাম বাম দিকে, আরেকটা ফোর্স পাইলাম নিচের দিকে। এবং আমরা এখন খুব সহজে একটা সিম্পল ফর্মুলার মাধ্যমে আমরা এই দুইটা ফোর্সের লব্ধি আমরা বের করতে পারি। আমি প্রথম লেকচারে দেখাইছিলাম যে r² ইজ ইকুয়াল টু F1² প্লাস F2²। আমি আশা করি সবার মনে আছে। তো সেই সূত্রের মাধ্যমে আমরা এখন এই দুইটা ফোর্সের লব্ধি বের করব। আমি আবারও বলি যে আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে যদি দুইটা ফোর্স পরস্পর লম্বভাবে থাকে তাহলে তাদের লব্ধির ফর্মুলা হচ্ছে এরকম যে r² ইজ ইকুয়াল টু F1² প্লাস F2²। অথবা আমরা বলতে পারি যে r ইজ ইকুয়াল টু √F1² প্লাস F2²। তো এখানে আমরা জাস্ট আমরা F1 এবং F2 মানগুলো আমরা বসাই দিছি। আমরা কোনটাকে F1 ধরবো এবং কোনটাকে F2 ধরবো ইট ইজ নট ইম্পর্টেন্ট, এখানে মূল ব্যাপারটা বুঝলেই হবে। তাহলে আমরা লব্ধি পেয়ে গেলাম, আমরা 6টা ফোর্সের আমরা লব্ধি কিন্তু পেয়ে গেলাম 1620 পাউন্ড। এটা হচ্ছে লব্ধির ম্যাগনিটিউড বা আয়তন বা আকার বা আয়তন বা হচ্ছে। স্যার আমরা যে নেগেটিভ মান পেলাম ওটা কি আসবে না? কখনোই আসবে না, কারণ নেগেটিভ দ্বারা আমরা এখানে বুঝবো হচ্ছে ডিরেকশন। জি, ঠিক আছে, এবং যেহেতু আমরা একবার ডিরেকশনকে নির্দিষ্ট করে দিয়েছি তখন আর নেগেটিভ চিহ্ন আসার কোনো প্রশ্নই আসে না। এখন আমরা বের করবো হচ্ছে ডিরেকশন। সবাই দেখেন, আমরা চাইলে যে কোনো একটাকে থেটা ধরতে পারি, আমরা চাইলে এইটাকেও থেটা ধরতে পারি, আবার আমরা চাইলে এইটাকেও থেটা ধরতে পারি। আমরা ধরলাম যে এইটা হচ্ছে থেটা। তাহলে দেখেন এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা চিন্তা করতে পারি যে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে যদি এইটা থেটা হয় তাহলে আমরা লিখতে পারি যে tan θ ইজ ইকুয়াল টু লম্ব অর্থাৎ এই বাহু ডিভাইডেড বাই ভূমি বা এই বাহু। তাহলে tan θ সমান কত হবে? লম্ব এইটা হচ্ছে 1274.4 আর ভূমি এইটা হচ্ছে 1000। আমরা শুধুমাত্র মানগুলোকে বসাই দিছি এবং বসাই দেওয়ার পর আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা tan ইনভার্স এটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি হচ্ছে 51.9 ডিগ্রি। কেউ যদি চান যে এইটাকে থেটা ধরবেন অর্থাৎ হরিজন্টালের সঙ্গে যদি আপনারা থেটা ধরতে চান কোনো সমস্যা নেই, ধরতে পারেন। সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আমরা চিন্তা করব কোনটা, এইটা, এই যে এইটা। এবং সেক্ষেত্রে tan θ সমান কত হবে? লম্ব হবে এইটা অর্থাৎ 1000 আর ডিভাইডেড বাই ভূমি, তখন ভূমি হবে হচ্ছে 1274। ঠিক আছে, বইতে এইটাকে থেটা ধরে করা আছে, বইতে ধরছে যে হরিজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল থেটা, আর আমি এখানে দেখাইছি ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল থেটা। আমি এত কথা কেন বলছি, কারণ এটা কোনোভাবেই মুখস্থ করা যাবে না। এটা যে কোনো একটাকে আমরা থেটা ধরে আমরা সেই থেটার মান বের করলেই হবে। ওকে, তাহলে আমরা এইভাবে কোনো একটা কনকারেন্ট ফোর্স সিস্টেমের আমরা রেজাল্টেন্ট বের করতে পারি। এটা হচ্ছে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড আর এইটা হচ্ছে ডিরেকশন। আমাদের কারোর কোনো প্রবলেম থাকলে আমরা কথা বলবো, ঠিক আছে? কারোর কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তো যদি সমস্যা না থাকে তাহলে আমরা একটা ছোট্ট ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা শিখবো। আমি ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে আগের ক্লাসে অনেক কথাবার্তা বলছিলাম। আমি একটা স্যার আজান দিয়েছে স্যার, নামাজে যাব। আর স্যার আমাদের ক্লাসটা কি নামাজের পরে শুরু করলে ভালো হয় না 7:30টায়? আমি সবাইকে আগের দিনও বলছি, আমি আজকেও বলি, আপনারা যারা নামাজ পড়তে যাবেন তারা কাইন্ডলি যান, হ্যাঁ? আর যারা থাকতে চান তারা থাকেন। যদি কেউই না থাকতে চান সেক্ষেত্রে আমি ক্লাস অফ রাখবো, ঠিক আছে? স্যার যারা নামাজে যাব তাদের জন্য তো আপনি যে পড়াবেন সেটা তো মিস করে ফেলবো। আচ্ছা, পরবর্তীতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে এসে বলবেন, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি ফেস টু ফেস ক্লাসে আমি যেভাবে আমি মানে ক্লাস মেনটেন করি, আমি এখানেও ঠিক একইভাবে ক্লাস মেনটেন করছি। আপনি চিন্তা করেন, আমি যদি ফেস টু ফেস ক্লাসে থাকতাম, আমি ক্লাস থেকে চলে যাইতাম, আমি ক্লাস থেকে রুমে যেয়ে আবার 15 মিনিট পর আসতাম,
বলেন এটা কি সম্ভব কখনো? এটা কিন্তু আসলে মানে আমার জন্য আর কি আচ্ছা, খুবই সেটা ঠিক কষ্টকর। আছে, বাট আমরা যেহেতু অনলাইনে, আর এই যে টাইমটা যদি আমরা মানে আমাদের অন্যান্য টিচার আছে 7:30 থেকে নিচ্ছে, এই জন্য বললাম আর কি। আমি কোনো সমস্যা নেই। আমি আপনারা যান, আপনারা নিঃসন্দেহে যান। যদি কোথাও এসে কোথাও বুঝতে কোনো সমস্যা হয় আমি বুঝাই দিব। তারপরেও যদি বলেন মানে তারপরেও যদি আজকে অ্যাটলিস্ট ট্রায়াল দিয়ে দেখেন, আজকে যদি খুব বেশি সমস্যা মনে হয় আমি আগামী দিন থেকে আমি ক্লাস আমি কিছুক্ষণ পজ রাখবো বা আমি কিছুক্ষণ মানে বন্ধ রাখবো আর কি। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দেখেন এই জিনিসগুলো আমি আর কি আগের ক্লাসে দেখাইছিলাম, আসলে বারবার করে বলার কিছু নাই। তারপরেও আর কি আমি একটু জাস্ট মানে একবার আমি দেখাই দিতে চাচ্ছি। এখানে একটা পুলি আছে, পুলি। এবং আমি আশা করি পুলির সঙ্গে সবাই পরিচিত আছেন। আমরা আহ, চিন্তা করে দেখেন যে আমরা আগেকার দিনে যখন কুয়া থেকে পানি তুলতাম, ঠিক আছে, যখন আমরা কুয়া থেকে পানি তুলতাম তখন একটা কপি কল আমরা ব্যবহার করতাম, সবার মাথায় আছে না? আমরা দড়ি দিয়ে বেঁধে তুলতাম এবং একটা কপি কল বা একটা ধরেন যে লোহার একটা চাকা, সেই চাকার উপর দিয়ে আমাদের কি দড়িটা কিন্তু ঘুরতো, মানে সেই লোহার চাকাটা ঘুরতো এবং সেই দড়ি কি হইতো আমরা সহজেই উপরে বা নিচে উঠাইতে বা নামাইতে পারতাম। সবার কি মাথায় আছে? জি স্যার। জি স্যার। তো ওই জিনিসটাই হচ্ছে আমরা বলতে পারি কপি কল অথবা পুলি, PULLEY, পুলি। তো আজকে আমরা দেখবো যে মানে কিভাবে একটা পুলির ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ড্র করতে পারি। দেখেন এখানে একটা পুলি সি এর মাধ্যমে একটা ওয়েটকে সাপোর্ট দেওয়া আছে বি, এবং একটা মানে ব্লকের সঙ্গে সেটাকে সাপোর্ট দেওয়া আছে, মানে একটা ব্লকের সঙ্গে সাপোর্ট দেওয়া আছে এবং একটা ওয়েটকে আমরা কি করতেছি আমরা ধরে রাখছি আর কি, আমরা পুলির মাধ্যমে আমরা ধরে রাখছি। তাহলে যদি এরকম হয় তাহলে আমরা এইভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারি। অর্থাৎ আমরা দেখাইতে পারি যে পুলির একদিক থেকে টি পরিমাণ ফোর্সে প্রেসার দিচ্ছে, বা যদি এই ব্লকের ওজন যদি টি হয় তাহলে আমরা বলতে পারি যে পুলির নিচ দিকে একটা টান কাজ করবে এবং সেটা হবে হচ্ছে টি। ওকে, আর পুলির বাম দিকে বা উপরের দিকে ঠিক একটা বিপরীতমুখী টান কাজ করবে, সেটাও হবে হচ্ছে টি, তাই না? ওকে, তাহলে এখন দেখেন এখানে একটা কথা আসলে মানে বলা উচিত, সেটা হচ্ছে যে যদি পুলি স্মুথ না হইতো বা যদি হচ্ছে পুলি রাফ হইতো, রাফ মানে হচ্ছে যে পুলিতে প্রচুর পরিমাণে ঘর্ষণ বল কাজ করে বা ফ্রিকশন কাজ করে, বা যে পুলিতে অনেক পরিমাণ মানে একটা কনসিডারেবল একটা অ্যামাউন্টের ফোর্স নষ্ট হয় হচ্ছে ফ্রিকশনকে ওভারকাম করতে গিয়ে, সেই পুলিকে আমরা বলবো হচ্ছে রাফ পুলি। রাফ মানে হচ্ছে অমসৃণ। যদি অমসৃণ পুলি হইতো তাহলে কিন্তু এই টি এবং এই টি এই দুইটা কিন্তু কখনোই সমান হইতো না। একটা T1 হইলে আরেকটা হইতো হচ্ছে T2, বা একটা T2 হইলে আরেকটা হইতো হচ্ছে T1। ঠিক আছে? ওকে, তাহলে দেখেন যদি এইটা যদি পুলির ফ্রি বডি ডায়াগ্রাম হয় তাহলে আমরা এই ব্লক দুইটার ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে ড্র করতে পারি? ঠিক উল্টা। অর্থাৎ আমরা দেখতে পারতেছি যে এই ব্লকের উপর দিক থেকে একটা দড়ি বা একটা কেবল বা একটা ওয়্যার তাকে সাপোর্ট দিয়ে রাখছে এবং সেটাও ঠিক সমপরিমাণ ফোর্স টি এর মাধ্যমে তাকে সাপোর্ট দিয়ে রাখছে। এবং ঠিক একইভাবে বাম দিকে যে ব্লক আছে সেটার মানে সেই ব্লকের উপরে একটা টি পরিমাণ ফোর্স কাজ করতেছে। এটা আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন যে যদি এই ওজনটা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কিন্তু এই ব্লকের উপরে আস্তে আস্তে টান বাড়তে থাকবে, অর্থাৎ ডান দিকে আরো বেশি বেশি টান কাজ করবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একটা পুলির ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ড্র করতে পারি। আচ্ছা, আজকে ক্লাসে আসলে অ্যাটেন্ডেন্স খুবই কম, মানে মাত্র 12 জন।
12 জন তো না, 11 জন আর কি। জানি না মানে সবাই হয়তোবা তারা ক্লাসকে হয়তোবা মানে গুরুত্বপূর্ণ মনে করছে না, মানে কারণ আসলে আমি মানে জানি না আর কি। স্যার আমার মনে হয় অন্যান্য ক্লাসগুলো 7:30 থেকে, তো সবাই ভাবছে যে 7:30 থেকেই জয়েন করবে। আসলে গতদিন যে আপনি বলে দিয়েছিলেন, জানি না সবার কতটুকু মনে আছে। তো একটা ক্লাসকে আমরা দুইটা মেথডে অ্যানালাইসিস করতে পারি, একটা হচ্ছে জয়েন্ট মেথড আর একটা হচ্ছে সেকশন মেথড। তো জয়েন্ট মেথড আমরা নাম শুনে বুঝতে পারতেছি যে এখানে আমরা ক্লাসের প্রত্যেকটা জয়েন্ট নিয়ে কাজ করব। একটা জয়েন্ট একটা একটা জয়েন্ট নিয়ে কাজ করে আমরা একটা একটা বার ফোর্স বের করবো, তারপরে আমরা পরবর্তী জয়েন্টে যাব। আমরা এক একটা জয়েন্ট থেকে দুইটা করে বার ফোর্স বের করতে পারি, বা আমরা একটা জয়েন্ট থেকে দুইটা আননোন, দুইটা অজানা বার ফোর্স আমরা বের করতে পারি। এর কারণ হচ্ছে একটা জয়েন্টে দুইটা অ্যাভেলেবেল ইকুয়েশন থাকে, যেহেতু দুটো ইকুয়েশন তাহলে আমরা দুইটা বার ফোর্স সেখান থেকে বের করতে পারবো। ঠিক আছে। আর সেকশন মেথডে হচ্ছে আমরা তিনটা আননোন বের করতে পারবো, একটা সেকশন থেকে আমরা তিনটা আননোন বের করতে পারবো। ওকে, তাহলে আমরা শুরু করছি জয়েন্ট মেথড। আমি যেটা বললাম সেটা এখানে লেখা আছে, তো আমরা একটা এক্সাম্পল দেখলে আমি আশা করি সবার কাছে ক্লিয়ার হবে আর কি। তো এখানে ট্রান্সের ফিগার দেওয়া আছে, বলা হচ্ছে যে এই ট্রান্সটাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইজ দ্য ফলোইং ট্রান্স বাই জয়েন্ট মেথড। অ্যানালাইজ এর অর্থ হচ্ছে বিশ্লেষণ করা। আর ট্রান্সের ক্ষেত্রে বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ট্রান্সের ক্ষেত্রে, মানে পার্টিকুলারলি ট্রান্সের ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস মানে বুঝবো প্রত্যেকটা মেম্বারের বার ফোর্স বের করা। ঠিক আছে। অ্যানালাইসিস মানে আমরা বুঝবো কি প্রত্যেকটা মেম্বারের বার ফোর্স বের করা। ক্লাসের একটা মেম্বার কতটুকু টেনশনে আছে বা কতটুকু কম্পিটিশনে আছে সেটা বের করা, এটা বলা হয় হচ্ছে অ্যানালাইসিস অফ ক্লাস। ওকে, এখানে কেউ একজন বলেন তো যে ট্রান্সের কতগুলো মেম্বার আছে? একটা এই ট্রান্সে কতগুলা বার অথবা মেম্বার আছে? দুইটা। চারটা। চারটা। স্যার। আচ্ছা ঠিক আছে, মানে দুইটা যে বলছেন মানে আমি তার লজিকটা আর কি একটু শুনতে চাচ্ছি, মানে এখানে দুইটা মেম্বার কিভাবে থাকে? স্যার আমি বুঝতে পারি নাই স্যার, আবার একটু বললে বুঝবো। মানে আমি বলতে চাচ্ছি এখানে দুইটা মেম্বার কিভাবে থাকে, আপনি কিভাবে আসলে কাউন্ট করছেন যদি একটু বলেন। সরি স্যার, বুঝতে পারি নাই। আচ্ছা যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল মেম্বার আছে 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এখানে টোটাল 5টা মেম্বার আছে। ঠিক আছে, বা 5টা বার আছে। মেম্বার এবং বার একই কথা, মেম্বার বা বার একই কথা। ওকে, তাহলে আমরা আমাদের প্রথমত কাজ হবে আমরা এই দুটো সাপোর্ট রিঅ্যাকশন বের করব। ট্রান্স অ্যানালাইসিসের প্রথম কাজ হচ্ছে আমরা সাপোর্ট রিঅ্যাকশন বের করব। এখানে এ বিন্দুতে একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে পিন সাপোর্ট, এবং বি পয়েন্টে আছে হচ্ছে রোলার সাপোর্ট। আমরা পিন সাপোর্টের দুটো রিঅ্যাকশন এবং রোলার সাপোর্টের একটা রিঅ্যাকশন আমরা বের করব, এবং এই তিনটা রিঅ্যাকশন বের করার পর আমরা প্রত্যেকটা জয়েন্ট নিয়ে কাজ করা শুরু করব। তাহলে আগে আমাদের কাজ হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশন বের করা, কারণ সাপোর্ট রিঅ্যাকশন বের না করলে আমরা কিছুই করতে পারবো না। ওকে, তাহলে সাপোর্ট রিঅ্যাকশন বের করার জন্য আমাদেরকে প্রথমেই ধরে নিতে হবে যে এই ট্রান্সটা ইকুইলিব্রিয়ামে আছে বা সাম্যাবস্থাতে আছে। আমি আবার বলি, যে কোনো স্ট্রাকচার নিয়ে কাজ করার শুরুতে ধরে নিতে হবে যে ওই স্ট্রাকচার বা ওই ট্রাস সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামে আছে, এবং যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে যে যে শর্তগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে এখানে যদি আমরা বলি যে এই ট্রাসটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে ইকুইলিব্রিয়ামের শর্ত কয়টা হবে? দুইটা হবে না তিনটা হবে? আমি আগের ক্লাসে বলছিলাম যে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম হইলে শর্ত হয় দুইটা,
আর কনকারেন্ট বাদে যদি অন্য কোনো ফোর্স সিস্টেম হয়, যদি প্যারালাল হয় বা নন কনকারেন্ট হয় বা নন প্যারালাল হয়, সব ক্ষেত্রে সাম্যাবস্থার শর্ত তিনটা, শুধুমাত্র কনকারেন্ট ফোর্স সিস্টেমের ক্ষেত্রে দুইটা। তাহলে এখানে এটা কি ফোর্স সিস্টেম, মানে এখানে যে ফোর্স সিস্টেমটা আছে এটা কি ধরনের ফোর্স সিস্টেম? দেখেন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, এই যে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করছি যে দুইটা এক্সটার্নাল ফোর্স 5 কিলো নিউটন আর 10 কিলো নিউটন, এবং সাপোর্ট রিঅ্যাকশন হচ্ছে এক্স, এ ওয়াই এবং বি ওয়াই। তাহলে এইটা কি ধরনের ফোর্স সিস্টেম? কেউ কি একটু বলেন, মানে একটু রেসপন্স করেন প্লিজ। এই কেউই বলতে পারছেন না এটা কি ধরনের ফোর্স সিস্টেম? প্রথম ক্লাসে বারবার দেখাইছি, মানে কোলিনিয়ার, তারপর হচ্ছে কনকারেন্ট, প্যারালাল, নন কনকারেন্ট, নন প্যারালাল, আমি সব আর ধরনের এটা ফোর্স নন সিস্টেম কনকারেন্ট। ব্যাখ্যা করছি। এটা নন কনকারেন্ট, আচ্ছা। জি স্যার। আর কেউ? এটা অবশ্যই নন কনকারেন্ট, কারণ এটার মানে প্রত্যেকটা ফোর্সের লাইন অফ অ্যাকশন কখনোই একটা বিন্দুতে মিলিত হবে না। দেখেন এইটা একটা লাইন, এইটা, তারপরে এইটা হচ্ছে আরেকটা, এইটা একটা ফোর্স, মানে এই ফোর্স গুলো প্রত্যেকটা প্যারালালও না আবার কনকারেন্টও না। তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে নন কনকারেন্ট। বা যেহেতু যে মানে প্রত্যেকটা ফোর্স যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হইতেছে না, তাহলে আমরা বলতে পারি যে সবগুলো ফোর্সকে আমরা একত্রে বলতে পারি নন কনকারেন্ট। আর নন কনকারেন্ট ফোর্স সিস্টেম হইলে তার সাম্যাবস্থার শর্ত তিনটা। একটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট সমান 0, সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0। এটা কি সবার মনে আছে? জি স্যার। জি স্যার, এটা মনে আছে। আমি হয়তো বা শর্ত দুইটা দেখাইছিলাম, যে সামেশন অফ মোমেন্ট এবং সামেশন অফ ফোর্স, আর সামেশন অফ ফোর্স এর মধ্যে আবার দুইটা আছে, তার মানে টোটাল তিনটা শর্ত। নন কনকারেন্ট হইলে তিনটা শর্ত। তাহলে আমরা তিনটা শর্ত এখানে অ্যাপ্লাই করব এবং তিনটা শর্ত অ্যাপ্লাই করে আমরা তিনটা আননোন বের করব। তাহলে সামেশন অফ মোমেন্ট, ধরেন যে আমরা এ বিন্দুর সাপেক্ষে আগে মোমেন্ট নিব, তাহলে এ বিন্দুর সাপেক্ষে সকল মোমেন্টের যোগফল 0, এবং আমরা ধরে নিচ্ছি যে ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে পজিটিভ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কি হবে? নেগেটিভ। ওকে, তাহলে প্রথমে আমরা দেখেন 5 কিলো নিউটন এই ফোর্সের আগে মোমেন্ট নিব। আমরা জানি যে মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ওই ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স। আমরা যে পয়েন্ট থেকে মোমেন্ট নিব ওই পয়েন্ট থেকে ওই ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এ বিন্দু থেকে এই 5 কিলো নিউটন এই ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? আর 5 মিটার নয় কি দেয়া আছে? হ্যাঁ, হাইট হচ্ছে 5 মিটার, অবশ্যই এটা 5 মিটার, ঠিক আছে, এটা অবশ্যই 5 মিটার। ওকে, একইভাবে দেখেন এখানে, ও আচ্ছা একটু বলি যে এখানে 5 ইন্টু 5 অর্থাৎ ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখন এইটা কিন্তু এ বিন্দুর সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করে, তাই না, বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোমেন্ট তৈরি করে, সে কারণে সামনে একটা মাইনাস আছে। ওকে, এরপরে আমরা আসতেছি হচ্ছে 10 কিলো নিউটন। 10 কিলো নিউটন ফোর্স, দেখেন এ বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে রোটেশন সৃষ্টি করে বা ঘূর্ণন সৃষ্টি করে, তাহলে এটার মোমেন্ট হবে হচ্ছে পজিটিভ, এবং মোমেন্টের মান কত হবে? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, অর্থাৎ 10 ইনটু এডি। এখন এই এডি ডিসটেন্সটা আমরা একটু বের করব। এখানে দেখেন এখানে সরাসরি ডিসটেন্স দেওয়া নাই, কিন্তু অ্যাঙ্গেল দেওয়া আছে, আর অ্যাঙ্গেল দেওয়া থাকে মানে হচ্ছে আমরা খুব সহজে ডিসটেন্স বের করতে পারবো। এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই যে এইটা এসিডি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এবং এই ত্রিভুজে আমরা tan থিটা বা tan 30 ডিগ্রি সমান লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে এডি, ঠিক আছে। tan 30 ডিগ্রি সমান লম্ব, লম্ব হচ্ছে 5 ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে এডি, যেটা আমরা বের করব। তাহলে দেখেন tan 30 সমান 5 বাই এডি, এখান থেকে আমরা এডি বের করতে পারি 8.7 মিটার।
এবং এডি ইজ ইকুয়াল টু বিডি, কারণ এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি। ওকে, তাহলে আমি আশা করি বুঝতে পারছেন যে এই বিন্দু থেকে এই 10 কিলো নিউটন এই ফোর্সের লাইন অফ অ্যাকশনের ডিসটেন্স হচ্ছে বা পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে কত মিটার? 8.7 মিটার। এখানে এই কারো সমস্যা আছে যে ডিসটেন্স গুলো আমরা কিভাবে নিচ্ছি? না স্যার। না স্যার, বুঝতে পারছি। তারপরও আমি একটু দেখাইতে যাচ্ছি, কারণ এটা অনেকেই ভুল করে। প্রত্যেক ব্যাচে কেউ না কেউ থাকবেই যে এই জিনিসটা ভুল করবে। মানে এটা কি কখনো মিস যায় নাই? ধরেন যে আমরা মোমেন্ট নিচ্ছি এই বিন্দুর সাপেক্ষে, এই যে এই বিন্দু, এবং একটা ফোর্স আছে হচ্ছে এইভাবে, এখান থেকে এতটুকু একটা ফোর্স। তাহলে এই বিন্দু থেকে এই ফোর্সের লাইন অফ অ্যাকশন অথবা ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কোনটা হবে? আমরা যদি এই ফোর্সের লাইন অফ অ্যাকশন চিন্তা করি, অর্থাৎ ফোর্সের সামনে এবং পেছনের দিকে যদি আমরা বাড়াই, তাহলে এই বিন্দু থেকে একটা লম্ব যদি আমরা ড্র করি, তাহলে এইটাই হবে হচ্ছে আমাদের সেই লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিসটেন্স। আমরা মোমেন্টের মানে মোমেন্ট ক্যালকুলেশনের জন্য আমরা অবশ্যই এই ডিসটেন্সটা নিব, এই ডিসটেন্স নিব, ঠিক আছে? আমরা এই ডিসটেন্সও নিব না, আবার আমরা এই ডিসটেন্সও নিব না, কখনোই না। আচ্ছা, একইভাবে ধরেন যে এই বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিতে চাচ্ছি এবং একটা ফোর্স আছে এইভাবে, তাহলে সেক্ষেত্রে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হবে? যদি আমরা এই ফোর্সটাকে সামনের দিকে বর্ধিত করি, তাহলে এই যে ভার্টিক্যাল ডিসটেন্স, এই ডিসটেন্সটাই হবে আমাদের সেই লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হবে অবশ্যই কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ওকে, তো 5 into 5 plus 10 into 8.7, আর বাকি আছে কি? আর বাকি আছে হচ্ছে বিওয়াই। তাহলে বিওয়াই অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এটা রোটেশন দিচ্ছে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই মাইনাস। আর এর ডিসটেন্স হচ্ছে এখান থেকে এই পর্যন্ত টোটালটা, অর্থাৎ 8.7 into 2। তাহলে আমরা প্রত্যেকটা ফোর্সের মোমেন্টের যোগফল বা বিয়োগফল আমরা লিখলাম কত? 0। 0 লিখছি কেন? কারণ এই ট্রাসটা সাম্যাবস্থায় আছে। স্যার 2 হচ্ছে কেন? 8.2 দুইটা ডিসটেন্স 8.7। হ্যাঁ, 8.7 into 2, এই যে দুইটা ডিসটেন্স। জি এই স্যার। ডিসটেন্সটা। হ্যাঁ, ওকে। এখান থেকে আমরা বের করতে পারি হচ্ছে বিওয়াই সমান এত। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড যে শর্ত ছিল আমাদের ইকুইলিব্রিয়ামের শর্ত, যে সামেশন অফ এফ ওয়াই সমান 0, আমরা ওই শর্ত অ্যাপ্লাই করলাম। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে বলা বাহুল্য যে ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন, আমরা মনে মনে ভার্টিক্যাল ডিরেকশনকে ওয়াই অ্যাক্সিস ধরবো এবং হরিজন্টাল ডিরেকশনকে এক্স অ্যাক্সিস ধরবো আর কি, এখানে দেখানোর দরকার নাই। তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে এ ওয়াই এবং বি ওয়াই এই দুইটা হচ্ছে পজিটিভ হবে, কারণ এরা আছে উপরের দিকে, আর 10 হবে হচ্ছে নেগেটিভ, কারণ সে আছে নিচের দিকে। আর কোনো ফোর্স নাই, এ ওয়াই বি ওয়াই আর হচ্ছে 10, সবগুলোর যোগফল 0। এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে এ ওয়াই সমান হচ্ছে 6.4 কিলোনিউটন। এন্ড দ্য লাস্ট ওয়ান সামেশন অফ এফ এক্স সমান 0, এবং এখান থেকে আমরা দেখতে পারি যে এ এক্স সমান 5 কিলোনিউটন। এটা আসলে মানে সূত্র অ্যাপ্লাই করার কোনো দরকারই নাই, কারণ এটা খুব সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রাসের উপরে বাহ্যিক ফোর্স আছে, মানে বাহ্যিক হরিজন্টাল ফোর্স আছে একটাই, 5 কিলোনিউটন, এবং সেই কারণে সাপোর্ট রিঅ্যাকশন হবে হচ্ছে একটা 5 কিলোনিউটন। ওকে, তাহলে আমরা তিনটা সাপোর্ট রিঅ্যাকশন আমরা মানে বের করলাম। এরপরে আমরা এখন এক এক করে বার ফোর্স বের করা শুরু করব জয়েন্ট মেথডে, বা জয়েন্ট মেথডের আরেকটা নাম আছে জয়েন্ট টু জয়েন্ট মেথড। যাই হোক, তো প্রথমে আমরা জয়েন্ট এ নিয়ে কাজ করব। আমি সবাইকে বলি, ডিয়ার স্টুডেন্টস, যদি কখনো দেখেন যে কোনো একটা জয়েন্টে অজানা বার ফোর্সের সংখ্যা 2 থেকে বেশি, তাহলে কখনোই সেই জয়েন্ট নিয়ে কাজ করবেন না। যেমন যদি আমরা বলি যে এখানে জয়েন্ট ডি, দেখেন
জয়েন্ট ডি তে কয়টা বার এসে মিলিত হয়েছে? 3টা, এডি, বিডি এবং সিডি। এবং 3টা বারই কিন্তু আমাদের মানে 3টা বার ফোর্স কিন্তু আননোন বা অজানা। তাহলে আমরা কখনোই আমরা মানে ডি জয়েন্ট নিয়ে কাজ করতে পারবো না। এবার একইভাবে সি জয়েন্টেও দেখেন 1টা 2টা 3টা বার এসে এখানে মানে ছেদ করছে বা মিলিত হয়েছে এবং 3টাই হচ্ছে আমাদের কি অজানা। তাহলে আমরা কখনোই সি জয়েন্ট নিয়ে কাজ করতে পারবো না। আমরা সি জয়েন্ট দিয়ে তখনই কাজ করতে পারবো যখন অ্যাটলিস্ট মানে কমপক্ষে একটা বার ফোর্স আমাদের জানা থাকবে তখন। অর্থাৎ একটা জয়েন্টে সর্বোচ্চ 2টা অজানা জিনিস থাকতে পারবে, এর বেশি কখনোই থাকতে পারবে না, বা থাকলেও আমরা বের করতে পারবো না। ওকে, তাহলে আমরা জয়েন্ট এ নিয়ে যদি কাজ করি, দেখেন জয়েন্ট এ, আমরা যে কোনো জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম, এটা হচ্ছে জয়েন্ট এ এর ফ্রি বডি ডায়াগ্রাম। যে কোনো জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য আমরা আগে 2টা অ্যাক্সিস ড্র করবো, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, একটা এক্স এবং আরেকটা ওয়াই। এবং আমরা দেখব যে ওই জয়েন্টে কি কি ফোর্স এসে মিলিত হয়েছে। যেমন এই জয়েন্টে এ ওয়াই একটা ফোর্স, তারপরে এ এক্স একটা ফোর্স, তারপরে হচ্ছে দেখেন অজানা বার ফোর্স হচ্ছে এসি একটা, তারপরে এডি একটা। এই প্রত্যেকটা ফোর্সকে আমরা জয়েন্ট বরাবর দেখালেই হয়ে যাবে, ওইটাই হবে জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, তাহলে সাপোর্ট রিঅ্যাকশন 6.44 কিলোনিউটন, এটা আমরা উপরের দিকে দেখাইলাম কারণ এটা আছে উপরের দিকে। তারপরে আরেকটা সাপোর্ট রিঅ্যাকশন হচ্ছে 5 কিলোনিউটন, এটা আছে ডান দিকে, তাই আমরা ডান দিকে দেখাইছি। এরপরে দেখেন অজানা বার ফোর্স এসি, এসি আছে এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই আমরা এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাবো এফ এসি। এবং এক্স অক্ষ বরাবর আমরা দেখাবো হচ্ছে এফ এডি, কারণ এডি আছে এক্স অক্ষ বরাবর। আর কিছু নাই, 2টা সাপোর্ট রিঅ্যাকশন আর 2টা বার ফোর্স। ওকে, তাহলে এই যে এফ এসি আর ডান দিক বরাবর হচ্ছে এফ এডি। এফ মানে হচ্ছে ফোর্স, এফ স্ট্যান্ডস ফর ফোর্স বা বার ফোর্স, আর এসি হচ্ছে বারের নাম। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের জয়েন্ট এ এর ফ্রি বডি ডায়াগ্রাম। এখন আমি কিছু কথা আমি সবাইকে বলতে চাইবো, যে সবাই হয়তোবা এইগুলো ড্র করতে পারেন কারণ আপনারা ডিপ্লোমা পাস করে আসছেন, বাট কিছু জিনিস হয়তোবা কখনো চিন্তা করেন নাই, যে আমরা যখন এই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম এইভাবে ড্র করলাম, আমরা কিন্তু ধরে নিলাম যে প্রত্যেকটা বার বা প্রত্যেকটা মেম্বার টেনশনে আছে। আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা মেম্বার টেনশনে আছে। কিভাবে একটু দেখেন, ধরেন যে সাপোজ এইটা হচ্ছে একটা ট্রাসের মেম্বার, ঠিক আছে, এবং এই মেম্বারটা টেনশনে আছে, অর্থাৎ কি জয়েন্ট তাকে দুই দিক থেকে টানতেছে, তার মানে সে টেনশনে আছে। তাহলে যদি জয়েন্ট থেকে দুই দিক থেকে টানে, তাহলে জয়েন্টের উপরে সে কি রিয়াকশন দিবে? ধরেন যে এইটা হচ্ছে আমাদের সেই জয়েন্ট, তাহলে জয়েন্টকে সে অবশ্যই বিপরীত দিকে টানবে, তাই না? এইভাবে টানবে। এবং যদি এইদিকে কোনো জয়েন্ট থাকে, সাপোজ এইটা হচ্ছে একটা জয়েন্ট, তাহলে এই জয়েন্টকে সে বাইরের দিকে এইভাবে টানবে সমান এবং বিপরীতমুখী ফোর্সের মাধ্যমে। বুঝতে পারছেন? অর্থাৎ কোনো মেম্বার যদি টেনশনে থাকে, তাহলে সে জয়েন্টকে বাইরের দিকে টান দিবে, ঠিক এইভাবে, এইভাবে জয়েন্ট থেকে বাইরের দিকে সে টান দিবে। আবার একইভাবে ধরেন যে সাপোজ কোনো একটা মেম্বার সে হচ্ছে কম্প্রেশনে আছে, তার মানে মেম্বারের ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে এইটা, অর্থাৎ সে কম্প্রেশনে আছে, বা তার একটা মেম্বারের দুই দিকে যে 2টা জয়েন্ট থাকে, সেই 2টা জয়েন্ট তাকে এভাবে চাপ দিচ্ছে, এবং এর প্রতিক্রিয়া হিসেবে সে কি করবে? সে হচ্ছে জয়েন্টকে ঠিক উল্টা দিকে একটা মানে প্রেসার দিবে বা ফোর্স দিবে, অর্থাৎ এইভাবে। এইটা হচ্ছে একটা জয়েন্ট, আর এইটা হচ্ছে আরেকটা জয়েন্ট।
ডি জয়েন্ট। আমি কি সবাইকে বোঝাতে পারছি? অর্থাৎ কম্প্রেশনে থাকলে স্যার কোনো একটা মেম্বার জয়েন্টকে ভেতরের দিকে পুশ করবে, জাস্ট লাইক দিস, এই যে এইভাবে বা এইভাবে। আর টেনশনে থাকলে সে জয়েন্টকে বাইরের দিকে টান দিবে। আমরা সবসময় ইনিশিয়ালি ধরে নিব যে প্রত্যেকটা মেম্বার টেনশনে আছে, বা অন্যভাবে বলতে গেলে প্রত্যেকটা মেম্বার জয়েন্টকে বাইরের দিকে টান দেয় এইভাবে। ওকে, তাহলে এখন এইটা হচ্ছে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম, কারণ প্রত্যেকটা ফোর্সের লাইন অফ অ্যাকশন একটা নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেমের ইকুইলিব্রিয়ামের শর্ত হচ্ছে দুইটা, সামেশন অফ Fx সমান 0 এবং সামেশন অফ Fy সমান 0। আমরা আবারও সেই একই কাজ করছি। দেখেন, আমরা অঙ্কের শুরুতে ধরে নিয়েছিলাম যে ট্রাসটা ইকুইলিব্রিয়ামে আছে, আর এখন আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা জয়েন্ট ইকুইলিব্রিয়ামে আছে। আর যেহেতু জয়েন্ট হচ্ছে কনকারেন্ট ফোর্স, তাহলে কনকারেন্ট ফোর্সকে ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে সামেশন অফ Fx সমান 0 হতে হবে এবং সামেশন অফ Fy সমান 0 হতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর কি কি ফোর্স এখানে আছে দেখেন, 5 আছে, তাহলে আমরা 5 কে ধরলাম প্লাস। তারপরে FAD আছে, FAD হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে, তাই আমরা প্লাস FAD লিখলাম। আর আরেকটা আছে হচ্ছে FAC, দেখেন FAC এর একটা উপাংশ আছে এক্স অক্ষ বরাবর, এবং সেই উপাংশ হচ্ছে FAC ইন্টু cos 30 ডিগ্রি, FAC ইন্টু cos 30 ডিগ্রি, সেটা আমরা লিখলাম এবং সমান সমান 0 দিলাম। দেখেন, একটা ইকুয়েশন দুইটা আননোন, তাহলে আমরা যে কোনো একটাকে আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটাকে বাম দিকে রাখলাম এবং বাকি দুইটাকে আমরা ডান দিকে নিলাম এবং ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এখন আমরা দ্বিতীয় শর্ত অ্যাপ্লাই করব, সামেশন অফ Fy সমান 0। এখন y অ্যাক্সিস বরাবর কি কি ফোর্স আছে দেখেন, 6.44 প্লাস, মানে প্লাস 6.44। এরপরে হচ্ছে FAC এর একটা উপাংশ আছে y ডিরেকশন বরাবর, এবং সেই উপাংশ হচ্ছে কত, FAC ইন্টু সাইন 30 ডিগ্রি, FAC ইন্টু সাইন 30 ডিগ্রি, আমরা সেগুলোকে লিখলাম। y অ্যাক্সিস বরাবর আর কিছু নাই, তাই আমরা সমান সমান 0 দিলাম। এখান থেকে আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে FAC বের করতে পারবো, এবং যেহেতু এটার অ্যান্সার আসছে নেগেটিভ, তাহলে এটা অবশ্যই কম্প্রেশনে থাকবে। কারণ হচ্ছে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে প্রত্যেকটা বার টেনশনে আছে এবং অ্যান্সার পাওয়া গেছে নেগেটিভ, তার মানে উল্টা, তার মানে এই এসি বারটা কম্প্রেশনে আছে। ওকে, এবং আমরা FAC এর এই মানটা যখন আমরা এখানে বসাই দিব, তখন আমরা পেয়ে যাব FAT, এবং FAT সমান আমরা পেয়েছি কত, 6.2 কিলো নিউটন, এবং এটা হচ্ছে পজিটিভ, তার মানে এই এটি মেম্বার বা এটি বার এটা টেনশনে আছে, এটা ব্র্যাকেটে লিখে দিব আমরা। এবং একটা জিনিস মাথায় রাখবেন সবাই, যে যদি কোনো বার ফোর্স আপনারা নেগেটিভ পান, ক্যালকুলেশনের মাঝখানে যদি নেগেটিভ পান, তাহলে অন্য কোনো সমীকরণে বসানোর ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ মানটা সহই বসাবেন, কখনোই শুধুমাত্র পজিটিভ বসাবেন না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। এই যে আমরা এখানে নেগেটিভ সহ আমরা এখানে বসাই দিছি। ওকে, তাহলে একইভাবে আমরা দেখেন জয়েন্ট, এখন আমরা জয়েন্ট বি অথবা জয়েন্ট ডি নিয়ে কাজ করতে পারি, অথবা জয়েন্ট সি নিয়েও কাজ করতে পারি। কারণ কি, কারণ এখন জয়েন্ট ডি নিয়ে কাজ করতে গেলে এখানে আননোন থাকবে মাত্র দুইটা, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে বিডি, কারণ এডি এর বার ফোর্স আমরা এই মাত্র পেয়ে গেলাম। তাহলে এখন ডি জয়েন্টে আননোন কতগুলো থাকবে, দুইটা, একটা হচ্ছে সিডি, একটা হচ্ছে বিডি। তাহলে আমরা এখন ডি জয়েন্ট নিয়ে কাজ করব, ডি জয়েন্ট। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর দেখেন আছে হচ্ছে বার ফোর্স বিডি, এবং বাম দিকে আছে হচ্ছে এডি, আর উপরের দিকে আছে হচ্ছে মেম্বার সিডি। এই যে উপরের দিকে আছে মেম্বার সিডি, তাই আমরা উপরের দিকে তীর চিহ্ন দিয়ে আমরা দেখালাম FCD। আর নিচের দিকে আছে হচ্ছে 10 কিলো নিউটন, তাই আমরা নিচের দিকে তীর চিহ্ন দিয়ে আমরা দেখাইলাম হচ্ছে 10 কিলো নিউটন। দেখুন, কোন জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম কিন্তু মুখস্থ করার কোনো জিনিস না, এটা আপনারা জাস্ট দেখবেন যে ওই জয়েন্টে কি কি মেম্বার এসে মিলিত হয়েছে, আপনারা সেই মেম্বারের বার ফোর্স দিয়ে দিবেন, শেষ। এবং প্রত্যেকটা মেম্বারের বার ফোর্স দেখাবেন জয়েন্ট থেকে বাইরের দিকে, যেমন এইটা আমরা দেখাইছি বাইরের দিকে, এইটাও বাইরের দিকে, প্রত্যেকটা বাইরের দিকে আমরা দেখাবো।
ওকে, তাহলে একইভাবে আমরা সামেশন অফ এফ এক্স সমান 0 করব এবং সামেশন অফ এফ ওয়াই সমান আমরা 0 লিখব। তাহলে সামেশন অফ এফ এক্স সমান 0 আমরা এখান থেকে কি পাচ্ছি দেখেন, একটা আছে হচ্ছে বাম দিকে তাই মাইনাস এফ এডি, আর আরেকটা আছে হচ্ছে ডান দিকে তাই প্লাস এফ বিডি, আর কিছু নাই, তাই সমান সমান 0। আর এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারি যে এফ এডি ইজ ইকুয়াল টু এফ বিডি, এবং যেহেতু এফ এডি এর মান আমরা আগের স্টেপে পাইছি কত কত পেয়েছি আমরা 6.2 কিলো নিউটন টেনশন, তাহলে এফ বিডিও সেম, অর্থাৎ বিটি মেম্বারটাও 6.2 কিলো নিউটন পরিমাণ টেনশনে আছে। এরপরে আমরা নেক্সট যে শর্ত ছিল সামেশন অফ এফ ওয়াই সমান 0, আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে এফ সিডি মাইনাস 10 সমান 0, বা এফ সিডি ইজ ইকুয়াল টু কত 10, এফ সিডি ইজ ইকুয়াল টু 10 কিলো নিউটন, এবং এটা অবশ্যই টেনশন। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে এরপরে আমরা আসতেছি হচ্ছে জয়েন্ট বি নিয়ে। কারণ যদি আমরা মেইন ক্লাসে যাই, দেখেন একটা এসি আমরা পেয়ে গেছি, এডি পেয়ে গেছি, বিডিও পেয়ে গেছি, আবার সিডিও পেয়ে গেছি, বাকি আছে মাত্র একটা, সেটা হচ্ছে বিসি। এই যে এই মেম্বারটা বাকি আছে, এবং এই মেম্বারের বার ফোর্স আমরা জয়েন্ট সি নিয়েও কাজ করতে পারি, আবার জয়েন্ট বি নিয়েও কাজ করতে পারি। তো আমরা জয়েন্ট বি নিয়ে কাজ করতেছি। দেখেন জয়েন্ট বি নিয়ে কাজ করলে আমরা প্রথমে আগে জয়েন্ট বি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব এইভাবে, সেম ভাবে, অর্থাৎ উপরের দিকে সাপোর্ট রিঅ্যাকশন এবং বার মানে অন্যান্য মেম্বার গুলা যে যে দিকে আছে আমরা তাকে সেই দিকে আমরা দেখাই দিব। একটা আছে বিডি এবং আরেকটা আছে বিসি। ওকে, তাহলে সামেশন অফ এফ ওয়াই সমান 0 যদি লিখি আমরা, তাহলে সরাসরি আমরা এফ বিসি এর মানটা পেয়ে যাব। ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে আছে 3.56, তাই প্লাস 3.56, এবং আরেকটা আছে হচ্ছে এফ বিসি এর একটা উপাংশ, এফ বিসি এর সেই উপাংশ কত হবে, বা এফ বিসি এর ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ কত হবে, এফ বিসি ইনটু sin 30 ডিগ্রি, এফ বিসি ইনটু sin 30 ডিগ্রি। এবং এখান থেকে আমরা বের করলাম যে এফ বিসি ইজ ইকুয়াল টু মাইনাস 7.12 কিলো নিউটন, এবং যেহেতু মাইনাস আসছে অবশ্যই ব্র্যাকেটে মানে সংক্ষেপে লিখে দিবেন যে এটা কম্প্রেশনে আছে, বা শুধু সি লিখলেও হবে। তাহলে আমরা যে ট্রাস্টটা আমাদের দেওয়া ছিল, আমরা এই ট্রাস্টের প্রত্যেকটা মেম্বারের আমরা কিন্তু বার ফোর্স বা মেম্বার ফোর্স আমরা পেয়ে গেছি। আমরা 5টা মেম্বারের মেম্বার ফোর্স পেয়ে গেছি, তার মানে কি ট্রাস্টের অ্যানালাইসিস কিন্তু এখানেই শেষ নাকি? আচ্ছা, স্যার বি জয়েন্টে একটু কনফিউশন আছে স্যার। কি কনফিউশন বলেন তো? স্যার ফ্রি বডিতে যান একটু। হ্যাঁ, স্যার এই যে উপরে যে আপওয়ার্ড যে ফোর্সটা, ওই যে ওয়াইটা ওয়াইয়ের দিকে স্যার, ওইটা 3.56 এটা নিয়ে। জি স্যার। এটা হচ্ছে আপনার এই রোলার সাপোর্টের সাপোর্ট রিঅ্যাকশন, ঠিক আছে? এই দেখেন এখানে ও রোলার আচ্ছা, সাপোর্ট জি জি স্যার, জি ইউআই, স্যার, বুঝতে পারছি। জি স্যার, ইউআই 3.56। খেয়াল করুন। আচ্ছা, বুঝতে পারছি। তো জয়েন্ট মেথড আমি আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা একটার পর একটা জয়েন্ট নিয়ে কাজ করব, এবং আমরা জাস্ট জয়েন্ট নিয়ে কাজ করার আগে আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে কোনো অবস্থায় যেন কোনো জয়েন্টের দুইটার বেশি মানে দুইটার বেশি আননোন বা অজানা জিনিস না থাকে, তাহলেই আমরা মানে সমাধান করতে পারবো। আর দুইটার বেশি থাকলে আমরা সমাধান করতে পারবো না। আচ্ছা, তো আমি জয়েন্ট মেথড নিয়ে সামনে আবারও কথা বলবো, তার আগে আমি একটু সেকশন মেথড আমি মানে দেখাতে চাচ্ছি আর কি। সেকশন মেথড আমি আগেও বলছি যে একটা সেকশন থেকে আমরা 3টা আননোন বার ফোর্স বের করতে পারি। কেন আমরা 3টা বের করতে পারি সেটা একটু পরে সবাই বুঝতে পারবেন।
এখানে বলা হচ্ছে যে we can find out 3 unknown bar forces from a section as there are 3 available equilibrium equations, কারণ সেখানে তিনটা সাম্যাবস্থার সমীকরণ আছে, বা অন্যভাবে বলতে গেলে তিনটা শর্ত আছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আমরা মানে কখন সেকশন মেথড ব্যবহার করব এবং কখন জয়েন্ট মেথড ব্যবহার করব, এটা সবার আগে বুঝতে হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা এক্সাম্পল দেখলে আমরা এটা বুঝতে পারবো। ওকে, এখানে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ফোর্সেস ইন দ্য মেম্বারস সিডি আইডি এন্ড আইএইচ অফ দ্য ফলোইং ট্রাস। এখানে একটা বিশাল ট্রাস দেওয়া আছে। সাধারণত এই ট্রাসগুলা মানে এই ধরনের যে বড় বড় ট্রাস, এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ট্রাস ব্রিজে ব্যবহার করা হইতে পারে, অথবা বিভিন্ন দেখবেন যে বড় বড় গোডাউনের বা বড় বড় হচ্ছে গ্যারেজের ছাদের দিকে তাকাইলে দেখবেন যে এরকম ধরনের অনেক বড় বড় কিছু ট্রাস থাকে। ট্রাস ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এই যে স্প্যান, স্প্যান মানে হচ্ছে এক সাপোর্ট থেকে আরেক সাপোর্টের ডিস্টেন্স, এই স্প্যানটা অনেক বড় আমরা ব্যবহার করতে পারি। আরসিসি মানে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে যেরকম আমরা একটা কলাম থেকে একটা কলামের ডিস্টেন্স কত সর্বোচ্চ না হয় মানে 15 থেকে 16 ফিট, এর বেশি তো আর দেওয়া যায় না, বাট একটা ট্রাসের ক্ষেত্রে আমরা এই স্প্যান আমরা অনেক বড় নিতে পারি। আমরা আরসিসি থেকে আমরা অনেক গুণ, আমরা বহু গুণ বড় স্প্যান আমরা ব্যবহার করতে পারি। সেই কারণে যে সমস্ত জায়গাতে মানে বেশি বেশি ফাঁকা জায়গা দরকার বা বেশি মানে আনইন্টারাপ্টেড স্পেস দরকার, সেই সব ক্ষেত্রে আমরা ট্রাস ব্যবহার করি। ঠিক আছে, বা ট্রাস ব্রিজে অনেক সময় দেখবেন যে ট্রাস ব্রিজে অনেক সময় ব্রিজের যে কোনো একদিকে এই ধরনের ট্রাস থাকে আর কি। মানে ট্রাসের আরো বহুত ধরনের মানে টাইপ আছে, তো জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এই ধরনের ট্রাস থাকতে পারে। মানে এই ধরনের ট্রাস গুলো মানে প্র্যাকটিক্যাল লাইফে বেশি ফ্রিকুয়েন্ট বা বেশি দেখা যায় আর কি। ওকে, কেউ কি কিছু দেখাচ্ছেন এখানে, মানে এখানে কেউ কি কিছু বলতে যাচ্ছেন? এখানে একজন দাগ দিছেন, কিছু কি বলবেন কেউ? আচ্ছা, আচ্ছা, আমি যাই হোক, ভুলে দিছি। ঠিক আছে। তাহলে এখানে একটা ট্রাস আছে এবং এই ট্রাসের এক পাশে আছে হচ্ছে পিন সাপোর্ট, আর একদিকে আছে রোলার সাপোর্ট। এবং ট্রাসের হাইট বা এটাকে হাইট বা হচ্ছে রাইজ বলে, অর্থাৎ সাপোর্ট থেকে একদম ট্রাসের যে সর্বোচ্চ বিন্দু, এই হাইটটাকে অনেক সময় মানে ট্রাসের হাইটও বলতে পারেন অথবা রাইজ বলতে পারেন, RISE রাইজ। এখানে রাইজ দেওয়া আছে হচ্ছে 20 ফিট এবং প্রত্যেকটা প্যানেলের ডিসটেন্স দেওয়া আছে হচ্ছে 20 ফিট। এটা হচ্ছে একটা প্যানেল, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, মোট 5টা প্যানেল আছে এবং প্রত্যেকটা প্যানেলের দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট। অনেক সময় এই জিনিসটাকে সংক্ষেপে এইভাবে আমরা দেখাই বা এইভাবে অনেক ড্রয়িং এ দেখানো থাকতে পারে যে 5 at the rate of 20 feet is equal to 100 feet, বা 5 panels at the rate of 20 feet is equal to 100 feet. ওকে, এবং এক্সটার্নাল ফোর্স কি কি আছে? 20 টন, তারপরে 10 টন এন্ড 5 টন, অর্থাৎ এই জয়েন্টে অ্যাপ্লাই করা হচ্ছে 20 টন, এই জয়েন্টে 10 টন এবং এই জয়েন্টে 5 টন। এখন ধরেন যে এই যে ট্রাস, এই ট্রাসের কিন্তু প্রত্যেকটা মেম্বারের মধ্যে কিছু না কিছু টেনশন বা কম্প্রেশন তৈরি হবে। এবং এটা কার জন্য তৈরি হবে? এটা তৈরি হবে হচ্ছে এই ফোর্সগুলোর জন্য, এই এক্সটার্নাল ফোর্সগুলোর জন্যই কিন্তু প্রত্যেকটা মেম্বারের মধ্যে কিছু টেনশন বা কম্প্রেশন তৈরি হবে এবং আমরা এখন সেগুলাই বের করব। তবে এখানে সবগুলা মেম্বারের টেনশন কম্প্রেশন বের করার দরকার নাই, এখানে শুধুমাত্র 3টা মেম্বারের বার ফোর্স আমরা বের করব। তো সেই 3টা মেম্বার দেওয়া আছে সিডি, আইডি এবং আইএইচ, এই 3টা মেম্বার এই যে আমি এখানে চিহ্নিত করে দিছি। এখন আমি একটু দেখাই, ধরেন যে সাপোজ আপনারা এই ট্রাসটা যদি জয়েন্ট মেথডে সলভ করতে চান, অর্থাৎ যদি আপনারা জয়েন্ট মেথডে এই 3টা মেম্বারের বার ফোর্স বের করতে চান, তাহলে কি করতে হবে বলেন তো? প্রথমে মোমেন্ট বের করতে হবে, ভার্টিক্যাল ফোর্স বের করতে হবে,
হরিজন্টাল ফোর্স বের করতে হবে। তারপরে কোন এক জয়েন্ট থেকে শুরু করতে হবে স্যার আস্তে আস্তে। আমরা যে কোনো একটা মানে যে কোনো এক প্রান্তের আমরা জয়েন্ট থেকে শুরু করব, তাই না? জয়েন্ট এ থেকে শুরু করতে পারি অথবা জয়েন্ট এফ থেকে শুরু করতে পারি। যদি জয়েন্ট এ থেকে আমরা শুরু করি তাহলে দেখেন এখান থেকে আমরা দুইটা মেম্বার পাবো, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এ জে। এরপরে আবার যাইতে হবে হচ্ছে জে জয়েন্টে। জে জয়েন্ট থেকে আমরা পাবো আরো দুইটা, একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এইটা। এরপর যেতে হবে বি জয়েন্টে। বি জয়েন্ট থেকে আমরা পাবো হচ্ছে এইটা এবং এইটা। এরপরে আমরা যাইতে পারবো সি জয়েন্টে। সি জয়েন্ট থেকে তখন আমরা পাবো হচ্ছে এইটা এবং আমাদের কাঙ্ক্ষিত মেম্বার সিটি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে যে জয়েন্ট মেথডে কাজ করতে গেলে অনেকগুলা আননেসেসারি বার ফোর্স আগে বের করে আসতে হবে, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত মেম্বার পর্যন্ত আমরা পৌঁছাইতে পারবো, তাই তো নাকি? জি স্যার। তো এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সেকশন মেথড, রাইট? অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে জয়েন্ট মেথড ব্যবহার করলে অনেক সময় নষ্ট হবে এবং অনেক পরিশ্রম নষ্ট হবে, অনেক বেশি পরিশ্রম হবে, অপ্রয়োজনীয় পরিশ্রম হবে, তো সেই সব ক্ষেত্রে আমরা সময় বাঁচানোর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে সেকশন মেথড। আচ্ছা, কারোর বুঝতে সমস্যা হলে বলেন, এটা কি আর বলার দরকার আছে? আচ্ছা আচ্ছা, তো আমি জাস্ট একটু দেখাবো। আমরা মনে করি যে এইটা হচ্ছে একটা ট্রাস, সরি এইটা হচ্ছে একটা ট্রাস। হ্যাঁ, এই ট্রাসের অনেকগুলো মেম্বার আছে এইভাবে জয়েন্ট। আমাদেরকে বলা হইলো যে এই মেম্বারের বার ফোর্স বের করতে। ধরেন যে ট্রাসের মেম্বার যখন আমরা ডিজাইন করতে যাব, আপনারা দেখবেন আপনারা ওই C432, হ্যাঁ, এই 432 এই কোর্স যখন মানে আপনারা করবেন, একটা প্র্যাকটিক্যাল কোর্স, তখন আপনারা ট্রাস ডিজাইন করবেন। তো তখন দেখবেন যে একটা ট্রাস ডিজাইন করতে গেলে আমাদের প্রত্যেকটা মেম্বারের বার ফোর্স আসলে জানতে হয়, না হলে আমরা এই মেম্বারকে ডিজাইন করতে পারি না। তাহলে এখন ধরেন যে কোনো একটা কারণে আমাদের এই বার ফোর্স শুধু লাগবে, অন্য কোনো মেম্বারের বার ফোর্স দরকার নাই। তখন আমরা কি করতে পারি? তখন আমরা যদি জয়েন্ট মেথড আমরা অবলম্বন করি, তাহলে ধরেন যে আমরা ডান দিক থেকে কাজ শুরু করব। তাহলে এই জয়েন্ট নিয়ে প্রথমে কাজ করতে হবে। এই জয়েন্ট থেকে আমরা পাবো হচ্ছে একটা দুইটা। এরপরে তখন আবার আসতে হবে হচ্ছে এই জয়েন্টে। এই জয়েন্ট থেকে আমরা পাবো হচ্ছে আরো দুইটা, একটা দুইটা। এরপরে আমরা আসতে পারবো হচ্ছে এই জয়েন্টে, এবং এই জয়েন্টে দেখেন একটা দুইটা, আমরা এই দুইটা অলরেডি আমরা জানি, আর বাকি আছে হচ্ছে একটা দুইটা, অজানা আছে দুইটা। তখন আমরা এই জয়েন্ট নিয়ে কাজ করলে এইটা পাবো এবং এইটাও পাবো। অর্থাৎ অনেকগুলা আননেসেসারি বার ফোর্স কিন্তু বের করে আসা লাগছে। তো এইসব ক্ষেত্রে আমরা জয়েন্ট মেথডকে অ্যাভয়েড করব, আমরা ব্যবহার করব হচ্ছে সেকশন মেথড। এবং আমরা সেকশন মেথড কিভাবে ব্যবহার করব দেখেন, আমরা এমন ভাবে আমরা সেকশন নিব বা এমন ভাবে আমরা ট্রান্সকে কাটবো, কেটে ফেলবো, যাতে করে যে মেম্বারের বার ফোর্স বের করতে বলা হচ্ছে যাতে সেই মেম্বারটা অবশ্যই কাটা পড়ে। আমি আবার বলি, আমরা ট্রাস্টটাকে এমন ভাবে কাটবো যাতে যে মেম্বারের বার ফোর্স আমরা বের করতে চাচ্ছি সেই মেম্বারটা অবশ্যই কাটা পড়ে। এবং আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আমরা ট্রাস্টটাকে এমন ভাবে কাটবো যাতে সর্বোচ্চ 3টা মেম্বার কাটা পড়ে। সর্বোচ্চ কয়টা মেম্বার কাটা পড়তে পারবে? 3টা মেম্বার। এর কারণ হচ্ছে আমরা একটা সেকশন থেকে সর্বোচ্চ 3টা আননোন বের করতে পারি। তাই যদি 3টার বেশি মেম্বার আমরা কেটে ফেলি তাহলে আমরা সেগুলো বের করতে পারবো না। তাহলে এই দুইটা শর্ত যদি মাথায় রাখি আমরা, তাহলে আমরা ট্রাস্টটাকে এইভাবে আমরা সেকশন নিতে পারি। সেকশন নেওয়া মানে হচ্ছে কেটে ফেলা। আমরা ট্রাস্টটাকে এইভাবে সেকশন নিতে পারি বা এইভাবে কেটে ফেলতে পারি। দেখেন এইভাবে কেটে ফেললে আমাদের যেটা বের করতে বলা হচ্ছে এইটা কাটা পড়ছে, আর টোটাল কাটা মানে টোটাল কাটা পড়ছে কতগুলো? এই মেম্বারটা কাটা পড়ছে একটা দুইটা তিনটা, 3টা মেম্বার কিন্তু কাটা পড়ছে, 3টার বেশি কাটা পড়ে নাই। ফলে আমরা
সহজেই আমরা এইভাবে সেকশন নিলে আমরা এই স্যার মেম্বারের বার আপনার ফোর্স এখানে মনে বের নেট করতে পারবো। প্রবলেম করতেছে, কথা বোঝা যায় না। আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি স্যার, ক্লিয়ার শোনা যায়, কোনো সমস্যা জি নাই। স্যার, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, জি জি তাহলে দেখেন এই সেকশনটা নিলে আমরা খুব সহজেই আমরা এই মেম্বারের বার ফোর্স বের করতে পারবো। এখন বলা বাহুল্য যে যদি তিনটার বেশি মেম্বার কাটা পড়ে তাহলে আমরা সেটা বের করতে পারবো না। আর অন্যভাবে যদি তিনটার কম মেম্বার কাটা পড়ে, সাপোজ আমরা ধরেন যে এই বরাবর আমরা যদি সেকশন নেই, তাহলে এখানে কাটা পড়ছে কতগুলো? মাত্র দুইটা, একটা দুইটা, কোনো সমস্যা নেই, আমরা দুইটা বের করতে পারবো। অর্থাৎ তিনটার বেশি যাতে কাটা না পড়ে, জাস্ট আমরা সেই জিনিসটা খেয়াল রাখবো, তাহলেই হবে। ওকে, ভেরি ফাইন। তাহলে এখন আমরা আবার প্রবলেমে ফিরে আসি। তাহলে এখন কেউ কি বুঝতে পারতেছেন যে এই তিনটা মেম্বারের বার ফোর্স যদি আমরা এখন বের করতে চাই, তাহলে আমাদের ট্রাসটাকে কিভাবে কাটতে হবে? স্যার মধ্যে দিয়ে স্যার স্যার ভার্টিক্যালি কাটতে হবে। কাটলেই তো বুঝতে পারছি স্যার, ওই যে দাগ দেওয়া মাঝখান আছে দিয়ে, জি বারবার। স্যার। জি স্যার। এইভাবে কাটতে হবে, তাই না? ট্রাসটাকে জি, এইভাবে স্যার। কাটতে হবে। তাহলে দুইটা কাজই হচ্ছে যে যে মানে যে মেম্বারগুলোর বার ফোর্স বের করতে হবে সেগুলো আমরা মানে কেটে ফেলছি, এবং তিনটার বেশি মেম্বার কিন্তু কাটা পড়ে নাই। সো আমরা মানে খুব সহজে আমরা সমাধান করতে পারবো। ওকে, তাহলে আমরা ঠিক আগের অঙ্কের মতো আমরা এখন প্রথমে ট্রাসের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, এবং তারপর আমরা ধরে নিব যে সেই ট্রাসটা ইকুইলিব্রিয়ামে আছে বা সাম্যাবস্থায় আছে। যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এই কাজটা সবার আগে করব। আমরা যে কোনো স্ট্রাকচার সলভ করতে গেলে সেই স্ট্রাকচারের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, এবং তারপর ধরে নিব সেই পুরো স্ট্রাকচার ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমরা প্রথমে এই ট্রাসের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে চাইব। দেখেন পিন সাপোর্টের রিঅ্যাকশন কতগুলো হয়? দুইটা রিঅ্যাকশন হয়, একটা হচ্ছে হরিজন্টাল এবং একটা হচ্ছে ভার্টিক্যাল। আর রোলার সাপোর্টের রিঅ্যাকশন হয় একটা, সেটা হচ্ছে কি ভার্টিক্যাল। তাহলে আমরা ট্রাসের ফ্রি বডি ডায়াগ্রাম আমরা কি করলাম? ড্র করলাম এইভাবে। এখানে একটা জিনিস সবাই খেয়াল করবেন যে এখানে বাইরের দিক থেকে কি কি ফোর্স আছে। এখানে মানে বাহ্যিক ফোর্স আছে তিনটা, 20, 10 আর 5, এবং প্রত্যেকটা ফোর্স হচ্ছে ভার্টিক্যাল। এখানে কোনো হরিজন্টাল ফোর্স কি আছে? নাই। তাহলে পিন সাপোর্টে কোনো হরিজন্টাল রিঅ্যাকশন আসবে না, কারণ যদি ক্রিয়া না থাকে তাহলে প্রতিক্রিয়া কোত্থেকে আসবে? রিঅ্যাকশন মানে কি? প্রতিক্রিয়া। যেহেতু বাইরের দিক থেকে কোনো হরিজন্টাল ফোর্স নাই, তাহলে পিন সাপোর্টে কোনো হরিজন্টাল রিঅ্যাকশন আসবে না। এখন যদি কেউ দেখান তাহলে কোনো সমস্যা নেই, যেমন আমি এখানে কিন্তু দেখাইছি, দেখালেও হবে না দেখালেও হবে। দেখালে এটা অবশ্যই 0 হবে, ax সমান 0 হবে আর কি। ওকে, তো তাহলে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম ট্রাসের, এবং আমরা ধরে নিচ্ছি যে পুরো ট্রাসটা সাম্যাবস্থায় আছে। তাহলে এইটা এখন কি ধরনের ফোর্স সিস্টেম আগে বলেন তো? কেউ কি বুঝতে পারছেন যে এটা কি ধরনের ফোর্স সিস্টেম? কারণটা বলে ইনকারেন্ট না কি স্যার? ওইটা হবে। নো 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 প্যারালাল। এটা অবশ্যই নন প্যারালাল ফোর্স সিস্টেম। প্যারালাল। যদি ax টাকে বাদ দেই আমরা, হ্যাঁ, যদি আমরা ax টাকে বাদ দেই, কারণ ax আসলে নাই, যদি ax কে আমরা মনে মনে বাদ দেই তাহলে এটা হচ্ছে একটা প্যারালাল ফোর্স সিস্টেম। দেখেন প্রত্যেকটা ফোর্সের লাইন অফ অ্যাকশন একে অপরের সমান্তরাল। আর যদি ax কে আমরা মানে বিবেচনায় রাখিও, তখন হচ্ছে এটাকে আমরা বলবো নন প্যারালাল, অথবা আমরা বলতে পারি নন কনকারেন্ট, যে কোনো একটা বললেই হবে। তো নন প্যারালাল হোক বা নন কনকারেন্ট হোক বা প্যারালালই হোক, যাই হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রেই ইকুইলিব্রিয়াম শর্ত কয়টা? তিনটা। সামেশন অফ মোমেন্ট সমান 0, সামেশন অফ এফএক্স এবং এফওয়াই সমান 0, মোট তিনটা শর্ত। শুধুমাত্র কনকারেন্ট হইলে শর্ত দুইটা, বাকি সব ক্ষেত্রে তিনটা শর্ত। ওকে, তাহলে আমরা প্রথমে
সামেশন অফ মোমেন্ট সমান 0। এখন কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট, আমি আগের ক্লাসে মনে হয় বলছিলাম যে কোনো বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্টের সামেশন আমরা 0 লিখতে পারি, যে কোনো বিন্দুর সাপেক্ষে, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। ওকে, তাহলে আমরা এই বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্টের সামেশন 0 লিখলাম এবং ধরে নিলাম যে ক্লকওয়াইজ সমস্ত মোমেন্ট হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তাহলে দেখেন এখানে যে যে ফোর্স গুলো আছে প্রত্যেকটা ফোর্সের আমরা আলাদা আলাদা ভাবে মোমেন্ট লিখলাম। এই যে 20, 10 এবং 5 প্রত্যেকটা ফোর্স হচ্ছে কি ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে, তাই আমরা প্রত্যেকটার আগে প্লাস দিছি। এবং এফ ওয়াই এটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে, সে কারণে এটার আগে দিছি মাইনাস। যেমন ফর এন এক্সাম্পল, এই যে 20 টন এর লাইন অফ অ্যাকশনের ডিসটেন্স কত, অর্থাৎ 20 টন এই ফোর্সের লাইন অফ অ্যাকশনের ডিসটেন্স কত? 40 স্যার। 20, 20, 40। আবার 10 এর ক্ষেত্রে হচ্ছে 20, 20 আর 20, 60। ওকে, তাহলে আমরা এখান থেকে বের করলাম হচ্ছে Fy ইজ ইকুয়াল টু 18 টনস, 18 টন। এবং দেখেন আমরা ইনিশিয়ালি ধরছিলাম যে Fyটা উপরের দিকে কাজ করে এবং অ্যান্সার পেয়েছি আমরা কি পজিটিভ, তার মানে এটা ঠিকই আছে, এটা উপরের দিকেই কাজ করে। যদি নেগেটিভ পাইতাম অ্যান্সার, তখন আমরা কি লিখতাম যে Fyটা নিচের দিকে কাজ করে। ওকে, তো এরপরে আমরা নেক্সট যে শর্ত সামেশন অফ Fy সমান 0, আমরা এই শর্ত আমরা অ্যাপ্লাই করলাম এবং ওয়াই অক্ষ বরাবর যতগুলো ফোর্স আছে Ay, তারপরে 20, 10, 5 প্রত্যেকটা ফোর্সকে আমরা যোগ বিয়োগ করে ইজ ইকুয়াল টু আমরা 0 দিলাম এবং Fy এর মান এখানে আমরা বসাই দিলাম 18। তাহলে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি Ay ইজ ইকুয়াল টু 17 টনস। এবং আমরা যদি লাস্ট যে শর্ত বা কন্ডিশন, লাস্ট কন্ডিশন আমরা অ্যাপ্লাই করি সামেশন অফ Fx সমান 0, তাহলে এখানে এমনিতেই আমরা পেয়ে যাব Ax ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে Ax বাদে অন্য কোনো হরিজন্টাল ফোর্স নাই, ফলে Ax অবশ্যই 0 হইতে হবে। তাহলে আমরা তিনটা আমরা রিঅ্যাকশন বের করলাম। এই রিঅ্যাকশন বের করে নিয়ে কারণ কোনো কোশ্চেন আছে? না না স্যার। না স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এখন সেকশনের দিকে যাব, অর্থাৎ সেকশন মেথড দিয়ে আমরা এখন কাজ শুরু করব। আমি কিছু কথা বলি, সবাই খুব ভালো মতো শুনবেন যে যখন সেকশন মেথড নিয়ে আমরা কাজ করব তখন বাম দিকের সেকশন নিলেও হবে এবং অথবা ডান দিকের সেকশন নিলেও হবে। আপনি যে সেকশনই নেন না কেন রেজাল্ট আসবে একই। ওকে, তাহলে আমরা যেহেতু এই বরাবর আমরা ক্লাসটাকে কেটে ফেলছি, তাহলে আমরা সাপোজ আমরা ধরেন যে বাম দিকের সেকশন নিয়ে আমরা কাজ করব, তাহলে বাম দিকে যা যা আছে আপনারা সাপোজ আমরা বাম দিকের সেকশন নিয়ে কাজ করব, তাহলে বাম দিকে যা যা আছে আমরা আগে তাই তাই ড্র করি। দেখেন বাম দিকে যা যা আছে আমরা সেই জিনিসগুলো আগে ড্র করছি এবং যখন আমরা কোনো মেম্বারকে কেটে ফেলি তখন সেই মেম্বারের মধ্যে যে ইন্টারনাল ফোর্স আছে সেই ফোর্সকে আমরা দেখতে পারি। যখন কোনো মেম্বারকে কেটে ফেলি তখন সেই মেম্বারের মধ্যে ইন্টারনাল ফোর্সকে আমরা দেখতে পারি। তাহলে দেখেন যে যদি সিডি মেম্বার কাটা পড়ে তাহলে আমরা দেখতে পাবো যে একটা ইন্টারনাল ফোর্স কি আছে, এফসিডি আছে। যদি আইডি মেম্বার কাটা পড়ে তাহলে আমরা দেখতে পাবো যে আইডি মেম্বারের মধ্যে যে ইন্টারনাল ফোর্স বা যে বার ফোর্স সেটা আমরা দেখতে পাবো, সেটা কত হবে, এফআইডি। এবং আইএইচ কে কেটে ফেললে আমরা একইভাবে দেখতে পাবো এফআইএইচ। এবং প্রত্যেকটা মেম্বারের বার ফোর্স অবশ্যই সেকশন থেকে বাইরের দিকে দেখাবেন, অবশ্যই সেকশন থেকে বাইরের দিকে দেখাবেন। যদি কেউ চান যে সেকশন থেকে ভেতরের দিকে দেখাইতে চান, যে এইভাবে দেখাতে চান, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আমরা মানে সেইভাবে আমরা অ্যান্সার গুলো লিখবো। অর্থাৎ যখন আমরা সেকশন থেকে বাইরের দিকে দেখাচ্ছি তার মানে কি আমরা ধরে নিচ্ছি যে মেম্বার গুলো টেনশনে আছে। এখন যদি কেউ
সেকশনের ভেতরের দিকে তীর চিহ্ন দিয়ে দেখান, তখন সে কি ধরবেন, সে ধরে নিচ্ছেন যে প্রত্যেকটা মেম্বার কম্প্রেশনে আছে, বলে তাকে কিন্তু অ্যান্সার গুলো ওইভাবে লিখতে হবে আর কি। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা মেম্বার টেনশনে আছে, তাই আমরা প্রত্যেকটা মেম্বারকে সেকশন থেকে বাইরের দিকে আমরা দেখাইলাম তীর চিহ্ন দিয়ে। বাইরের দিকে কেন বলছি, কারণ এটা হচ্ছে বাম দিকের সেকশন, আর বাইরের দিক মানে হচ্ছে ডান দিক। আচ্ছা, এখন আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে এইটা হচ্ছে একটা নন কনকারেন্ট অথবা নন প্যারালাল ফোর্স সিস্টেম। কারণ এইটা, আর যাই হোক, এটা কনকারেন্ট না, এবং এটা অবশ্যই দেখেন প্যারালালও কিন্তু না। কারণ 17 টন তারপরে 20 টন এগুলো হয়তো বা প্যারালাল, কিন্তু FIH তারপরে FID এগুলো কিন্তু অবশ্যই প্যারালাল না। আবার এটা অবশ্যই কনকারেন্টও না, তাহলে এটা হচ্ছে নন কনকারেন্ট অথবা নন প্যারালাল। নন প্যারালাল কোপ্লানার ফোর্স সিস্টেম। এটা অবশ্যই কোপ্লানার, কারণ প্রত্যেকটা ফোর্স একটা নির্দিষ্ট সমতলে আছে। আচ্ছা, তাহলে আমরা আবারও অ্যাজ ইউজুয়াল আমরা আবারও ধরে নিব যে এই যে সেকশন আমরা ড্র করছি এই সেকশনটা ইকুইলিব্রিয়ামে আছে। আমরা কখনো ধরে নিচ্ছি যে পুরো স্ট্রাকচার ইকুইলিব্রিয়ামে আছে, আমরা কখনো ধরে নিচ্ছি যে কোনো একটা জয়েন্ট ইকুইলিব্রিয়ামে আছে, আবার কখনো আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা সেকশন ইকুইলিব্রিয়ামে আছে, মানে কোনো একটা অংশ ইকুইলিব্রিয়ামে আছে। তো যদি আমরা ধরে নেই যে এই পুরো সেকশনটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমরা এখন কি লিখতে পারি, এবং এটা হচ্ছে একটা নন কনকারেন্ট ফোর্স সিস্টেম, তাহলে আমরা লিখতে পারি যে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ Fy সমান 0 এবং সামেশন অফ Fx সমান 0। আমরা এখন সেই তিনটা শর্ত একে একে অ্যাপ্লাই করব এবং একটা একটা করে বার ফোর্স আমরা বের করব। যেহেতু শর্ত আছে তিনটা, তাই আমরা একটা সেকশন থেকে সর্বোচ্চ 3টা আননোন বের করতে পারি। যেহেতু একটা দেয় না, কোনো সম নাই দেয় না, নাকের ফুলও দেয় না। যেহেতু একটা সেকশনে মোট 3টা শর্ত আছে, বা সাম্যাবস্থার শর্ত হচ্ছে মোট 3টা, তাই আমরা সর্বোচ্চ একটা সেকশন থেকে 3টা আননোন আমরা বের করতে পারবো, কারণ সমীকরণ 3টা। ওকে, তাহলে এখন দেখেন আমরা প্রথমে হচ্ছে মোমেন্ট নিব। তো এখানে একটু সবাইকে বুঝতে হবে যে মোমেন্ট নেওয়ার সুবিধা আছে অনেকগুলো। হ্যাঁ, আমরা মোমেন্ট নেওয়ার সুবিধাগুলো আসলে কাজে লাগাবো। যদি আমরা মোমেন্টের সুবিধাগুলো কাজে লাগাই, তাহলে অঙ্ক আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। ওকে, আমরা সবাই একটু মনোযোগ দেই এই ফিগারের দিকে। দেখেন, যদি আমরা সাপোজ আই বিন্দু সাপেক্ষে মোমেন্ট নেই, এই যে আই বিন্দু, এই বিন্দু, যদি আমরা আই বিন্দু সাপেক্ষে মোমেন্ট নেই, তাহলে কি FID অথবা FIH এই দুইটা ফোর্সের কোনো মোমেন্ট আসবে? তারা আসবে না। কখনোই আসবে না, কারণ FID এবং FIH এই দুইটা ফোর্স আই বিন্দু দিয়ে অতিক্রম করছে, তাহলে এই দুইটা ফোর্সের কোনো মোমেন্ট আসবে না। তাহলে শুধু কার কার মোমেন্ট আসবে? 17 টন আর হচ্ছে কি FCD। তাহলে দেখেন, যদি আমরা আই বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সামেশন 0 লিখি, তার মানে কি আমরা একটা সমীকরণে মাত্র একটা আননোন পাচ্ছি, এবং সেটা হচ্ছে FCD। তাই আমরা খুব সহজেই আমরা FCD বের করে ফেলতে পারবো। আমরা একটা সমীকরণ থেকে আমরা FCD আমরা বের করে ফেলতে পারবো। এটাই হচ্ছে মোমেন্ট নেওয়ার সুবিধা, যে আমরা মোমেন্ট এমন ভাবে নিব, আমরা এমন বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিব যাতে করে প্রত্যেকটা আননোন, মানে ম্যাক্সিমাম আননোন গুলো ক্যান্সেল হয়ে যায় এবং যে বাকি থাকে যে কোনো একটা, তাহলে আমরা সেই একটা আননোন আমরা সঙ্গে সঙ্গে আমরা বের করে ফেলতে পারবো। কিন্তু একটু চিন্তা করেন যে যদি আমরা এখানে মোমেন্ট না নিয়ে আমরা প্রথমে লিখতাম যে সামেশন অফ Fx সমান 0, তাহলে কিন্তু ওই একটা সমীকরণের মধ্যে 3টা আননোন আসতো, FCD, FID এবং FIH। তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে মানগুলো পাইতাম না, আমাদেরকে অন্যান্য ইকুয়েশন থেকে মান বের করে এনে তারপরে মান বসায় আবার বের করতে হইতো।
তো আমরা এই ঝামেলা এড়ানোর জন্য আমরা প্রথমে এমন ভাবে মোমেন্ট নিব যাতে মানে ম্যাক্সিমাম মানে অজানাগুলা মোমেন্টের মধ্যে না আসে, যাতে করে আমরা সঙ্গে সঙ্গে যে কোনো একটা আননোন বের করতে পারি। আচ্ছা, একইভাবে যদি আমরা জয়েন্ট ডি এর সাপেক্ষে আমরা মোমেন্ট নিতাম বা ডি বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিতাম, তাহলে কোন কোন ফোর্সের মোমেন্ট বাদ যাইতো বলেন তো? এফ সিডি বাদ যাইতো আর এফ আইডি বাদ যাইতো স্যার। আচ্ছা, এটা খুবই সিম্পল, তাই না? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আশা করি আমরা সবাই বুঝতে পারতেছি যে যদি আমরা ডি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিতাম তাহলে এফ সিডি এর কোনো মোমেন্ট আসতো না এবং এফ আইডি এরও কোনো মোমেন্ট আসতো না। শুধুমাত্র কার মোমেন্ট আসতো? এফ আইএইচ। এবং আমরা এফ আইএইচ আমরা সঙ্গে সঙ্গে বের করতে পারতাম। অর্থাৎ ডি বিন্দুর সাপেক্ষে যদি আমরা মোমেন্টের সামেশন 0 করি তাহলে আমরা সঙ্গে সঙ্গে এফ আইএইচ এর মান আমরা বের করতে পারি। যেখানে কেউ কিন্তু কোশ্চেন করেন নাই যে ডি বিন্দু তো আমাদের সেকশনের বাইরে আছে। এই যে আমরা সেকশন নিছি হচ্ছে এই বরাবর, আর ডি বিন্দু আছে হচ্ছে সেকশনের বাইরে। তো এখানে একটা কথা আমি বলি, সবাই মাথায় রাখবেন খুব ভালোভাবে, যে যখন আমরা মোমেন্ট নিব তখন আমরা যে কোনো বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিতে পারবো, কোনো সমস্যা নাই, কোনো রেস্ট্রিকশন নাই। আমরা সেকশনের ভেতরের কোনো বিন্দু থেকেও মোমেন্ট নিতে পারবো, আবার সেকশনের বাইরের কোনো বিন্দু থেকেও আমরা মোমেন্ট নিতে পারবো। কিন্তু যখন আমরা সামেশন অফ এফ এক্স অথবা সামেশন অফ এফ ওয়াই করবো বা লিখবো, তখন আমরা অবশ্যই সেকশনের মধ্যে যে ফোর্স গুলো আছে আমরা শুধুমাত্র সেই ফোর্স গুলো নিব। সেকশনের বাইরের কোনো ফোর্স কখনোই সমীকরণে আসবে না। শুধুমাত্র যখন মোমেন্ট নিব তখন হচ্ছে আমরা সেকশনের বাইরের কোনো বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিতে পারবো। সেক্ষেত্রেও কিন্তু সেকশনের বাইরের কোনো ফোর্স আসবে না, বা সেকশনের বাইরের কোনো ফোর্সের মোমেন্ট কখনোই আসবে না। বুঝতে পারছেন? অর্থাৎ শুধুমাত্র আমরা সেকশনের বাইরের কোনো বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিতে পারি। এছাড়া আমরা কোনো অবস্থাতেই সেকশনের বাইরের কোনো ফোর্স আমরা নিব না। আমরা অবশ্যই শুধুমাত্র সেকশনের ভেতরের ফোর্স গুলাকে আমরা নিব বা আমরা সমীকরণে আনবো। এটা একটু ভালো মতো মাথায় রাখবেন। তো এখানে এই প্রবলেমটা আমি ফেরিসের বই থেকে নিছি। ফেরিসের বইতে আই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেওয়া আছে। হ্যাঁ, আই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে এফ সিটি বের করা আছে। আমি মোমেন্ট নিয়েছি ডি বিন্দুর সাপেক্ষে, এবং ডি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে আমরা বের করব হচ্ছে এফ আইএইচ। দেখেন, আমরা ডি বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সামেশন বা যোগফল আমরা সমান সমান 0 লিখলাম, এবং আমরা ধরলাম যে ক্লকওয়াইজ সমস্ত মোমেন্ট হচ্ছে পজিটিভ। তাহলে দেখেন কি কি মোমেন্ট আসবে। ডি বিন্দুর সাপেক্ষে যদি আমরা হিসাব করি তাহলে এই দুইটা বাদ গেল, আর দেখেন 17 টন। ডি বিন্দুর সাপেক্ষে 17 টন কি ঘড়ির কাঁটার দিকে রোটেশন সৃষ্টি করতেছে। তাহলে 17 ইন্টু কত? এই ডিস্টেন্স, মানে ডি পয়েন্ট থেকে একদম এই ডিস্টেন্স, অর্থাৎ 20 20 আর 20 60, প্লাস 70 ইন্টু 60, 17 ইন্টু 60। আচ্ছা, 20। দেখেন 20 টন হচ্ছে অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেশন সৃষ্টি করতেছে। তাহলে 20 টন এই ফোর্সের মানে এই মোমেন্ট আর্ম বলে এটাকে, বা ডিস্টেন্স কত হবে? মাত্র 20 ফিট। এন্ড লাস্ট অফ অল, ডি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট দিবে হচ্ছে এফ আইএইচ। এফ আইএইচ হচ্ছে অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, এবং সেই মোমেন্টের মান কত হবে? এফ আইএইচ ইন্টু 20। এফ আইএইচ ইন্টু 20, কারণ এই ডিস্টেন্সটা হচ্ছে 20 ফিট। এই যে ট্রাসের হাইট দেওয়া আছে 20 ফিট। এফ আইএইচ ইন্টু 20 সমান সমান 0। এখান থেকে আমরা এফ আইএইচ বের করলাম, যেহেতু প্লাস আসছে তাহলে এটা অবশ্যই টেনশনে আছে। ওকে, তাহলে এই পর্যন্ত কারো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। না স্যার। আচ্ছা, তো এরপরে আমরা যে পরবর্তী যে শর্ত আমাদের ছিল যে সামেশন অফ এফ ওয়াই সমান 0 অথবা এফ এক্স সমান 0, আমরা যে কোনো একটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখন আমরা অ্যাপ্লাই করব হচ্ছে সামেশন অফ এফ ওয়াই সমান 0।
এবং আমরা ধরে নিচ্ছি আপওয়ার্ডস পজিটিভ। তাহলে দেখেন y অক্ষ বরাবর যে যে ফোর্স আছে আমরা সেগুলোকে লিখে ফেলবো। যে প্রথমে আছে হচ্ছে 17, তাহলে 17 আগে আসবে প্লাস, আর 20 আগে আসবে হচ্ছে মাইনাস, কারণ 20 আছে নিচের দিকে। আর FCD এবং FIH এই দুইটা এক্স অক্ষ বরাবর অথবা হরিজন্টাল ডিরেকশনে আছে, তাই এই দুইটার কোনো উপাংশ y অ্যাক্সিস বরাবর মানে আসতে কখনোই পারে না, তাই আসবে না। আর আরেকটা আসবে হচ্ছে FID, কারণ FID একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে, সে কারণে FID এর একটা উপাংশ থাকবে এক্স অক্ষ বরাবর ডান দিকে এবং আরেকটা উপাংশ থাকবে y অক্ষ বরাবর উপরের দিকে। সেই উপাংশ কত হবে? FID ইন্টু সাইন থেটা, রাইট? FID ইন্টু সাইন থেটা। তাহলে FID ইন্টু সাইন থেটা। এখন দেখেন এইগুলা এই মানে অ্যাঙ্গেল গুলো আপনারা কিভাবে বের করবেন? এখানে কিন্তু অ্যাঙ্গেল দেওয়া নাই, বাট এখানে ডিসটেন্স গুলো দেওয়া আছে। ডিসটেন্স দেওয়া থাকে মানে আমরা খুব সিম্পলি আমরা অ্যাঙ্গেল গুলো বের করতে পারবো, অথবা ভাইস ভার্সা। যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমরা খুব সাধারণভাবে আমরা ত্রিকোণমিতি ব্যবহার করে আমরা ডিসটেন্স গুলো বের করতে পারবো। তাহলে এখানে ডিসটেন্স দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল কিভাবে বের করবেন? ডিসটেন্স থেকে অ্যাঙ্গেল অথবা অ্যাঙ্গেল থেকে ডিসটেন্স বের করতে গেলে আমরা ব্যবহার করব হচ্ছে ত্রিকোণমিতি, অথবা যাকে ইংরেজিতে বলা হয় ট্রিগোনোমেট্রি। অর্থাৎ এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আমরা চিন্তা করতে পারি। সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের যদি এইটাকে আমরা থেটা চিন্তা করি, তাহলে ট্যান থেটা সমান আমরা লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই ভূমি। অর্থাৎ ট্যান থেটা সমান 20 ডিভাইডেড বাই 20। এটাও 20 আবার এটাও 20। তাহলে এটা আমরা লিখতে পারি। এখান থেকে আমরা tan ইনভার্স 1, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই থেটার মান হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তাহলে দেখেন তাহলে y অ্যাক্সিস বরাবর আমরা প্রত্যেকটা ফোর্সকে আমরা লিখে আমরা সমান সমান 0 দিলাম, এবং এখান থেকে আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে FID সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে প্লাস 4.2 টন। এবং যেহেতু প্লাস তাহলে অবশ্যই এটা টেনশনে আছে, তো আমরা ব্র্যাকেটে লিখে দিলাম টেনশন অথবা সংক্ষেপে টি। ওকে, এবং আমরা একইভাবে এখন ইকুইলিব্রিয়ামের যে লাস্ট যে শর্ত ছিল সামেশন অফ fx সমান 0, আমরা সেই সমীকরণ অ্যাপ্লাই করলাম এবং সেইখানে যে যে ফোর্স গুলো আছে এক্স ডিরেকশন বরাবর প্রত্যেকটা ফোর্সকে আমরা লিখলাম। আমার মনে হয় আর ব্যাখ্যা করার দরকার নাই, আমরা প্রত্যেকটা ফোর্সকে লিখলাম এবং লিখার পরে আমরা সমান সমান 0 দিলাম। এরপরে দেখেন FCD শুধুমাত্র বাকি আছে, FIH এবং FID এই দুইটা বার ফোর্স কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, এবং সেই দুইটা বার ফোর্স আমরা এখানে একদম চিহ্ন সহ বসাই দিব। FIH সমান 31 বসাবো এবং FID সমান 4.24 বসাবো। বসানোর পর আমরা পেয়ে যাচ্ছি FCD ইজ ইকুয়াল টু -34 টন, এবং যেহেতু মাইনাস তাহলে অবশ্যই আমরা বলতে পারি সিডি মেম্বারটা আছে হচ্ছে কম্প্রেশনে। তাহলে দেখেন আমরা সেকশন মেথডের মাধ্যমে আমরা খুব সহজে আমরা একটা ট্রাসের একটা বিশাল একটা ট্রাসের আমরা মাঝখানের তিনটা মেম্বারের বার ফোর্স আমরা বের করে ফেললাম। আমাদেরকে কিন্তু কোনো আননোন বা কোনো আননেসেসারি বার ফোর্স বের করার দরকার হয় নাই, ফলে আমাদের কিন্তু অনেক মূল্যবান সময় আমরা সেভ করতে পারি, মানে আমরা পেরেছি, আমাদের অনেক সময় বেঁচে গেছে। এইভাবে যদি বিশাল কোনো অনেক লম্বা কোনো ট্রাসের যে ট্রাসে অনেকগুলো মেম্বার আছে, যদি অনেক বড় কোনো ট্রাসের মাঝখান থেকে যে কোনো একটা দুইটা বা তিনটা মেম্বারের বার ফোর্স বের করতে বলে, তাহলে আমরা এইভাবে সেকশন মেথডের মাধ্যমে আমরা এই আমি যে প্রসিডিওর দেখালাম এই সেম প্রসিডিওরে আমরা একটা সেকশন থেকে আমরা তিনটা বার ফোর্স আমরা খুব সহজে আমরা বের করতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, সবাই কি বুঝতে পারছেন সেকশন মেথড? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা অ্যানসার আমরা লিখে দিলাম, যে যে মেম্বারের আমাদের ফোর্স গুলো বের করতে বলা হয়েছিল আমরা ওই মেম্বারের ফোর্স আমরা লিখে দিলাম।
এখানে প্লাস লিখলেও মানে সরি এখানে মাইনাস দিলেও হবে না দিলেও হবে, বাট অবশ্যই ব্র্যাকেটে লিখে দিবেন যে কম্প্রেশন মানে সি অথবা টি যে কোনো একটা লিখে দিবেন। আচ্ছা এখন যদি মানে কোনো একজন ধরেন যে সেকশনের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার সময় যদি একজন ভেতরের দিকে তীর চিহ্ন দেয়, অর্থাৎ সে যদি ধরে নেয় যে কোনো একটা মেম্বার কম্প্রেশনে আছে, তাহলে আবার সে যদি লাস্টে এসে নেগেটিভ অ্যান্সার পায় তখন কি হবে, তখন হবে হচ্ছে টেনশন। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা টেনশন ধরে নেই এবং অ্যান্সার পাই নেগেটিভ তাহলে সেটা হবে কম্প্রেশন, এবং যদি আমরা কম্প্রেশন ধরে নেই প্রথমে এবং একদম লাস্টে এসে দেখি যে অ্যান্সার আসছে নেগেটিভ, তাহলে ওটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি টেনশন। তো এইভাবে আমরা জয়েন্ট মেথড এবং সেকশন মেথডের মাধ্যমে আমরা একটা ট্রাসের সে যেমন ট্রাসই হোক না কেন আমরা একটা ট্রাসের যে কোনো মেম্বারের আমরা বার ফোর্স অথবা মেম্বার ফোর্স আমরা বের করতে পারি। শুধুমাত্র আপনারা এই প্রসিডিওরটা মনে রাখবেন, আমি যে প্রসিডিওরটা দেখাইলাম এই প্রসিডিওরের মাধ্যমে আমরা যে কোনো ট্রাসের আমরা যে কোনো মানে বার ফোর্স আমরা বের করতে পারবো। সো আমি মানে দুইটা হোমওয়ার্ক আমি দিব সবাইকে। আমি আরসি হিবেলারের বই আমি ক্লাসরুমে দিয়েছি, আমি জানি না দেখছেন কিনা কেউ। তো ওই আরসি হিবেলারের বইটা খুব ভালো একটা বই, ওই বইতে মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর সহজ এবং সাবলীল ভাবে উপস্থাপন করা আছে। মানে কেউ চাইলে একটু দেখতে পারেন, একটু পড়তে পারেন, ওই বইটা পড়লে অনেক কিছু জানতে পারবেন আর কি মেকানিক্স সম্পর্কে। তো যাই হোক, ওই বইয়ের পেজ নাম্বার 270 এবং পেজ নাম্বার 285 এখানে দুটো এক্সাম্পল আছে, একটা হচ্ছে জয়েন্ট মেথড এবং একটা হচ্ছে সেকশন মেথড। এই দুটো প্রবলেম সবাই সলভ করবেন। হ্যাঁ বলেন। বইটা তো আমাদের নাই স্যার, বইটা তো আমাদের নাই স্যার। ওই বইটা স্যার গুগল ক্লাসরুমে দিয়েছে পিডিএফ আকারে। আমি বইটা আপনাদেরকে পৌঁছায় দিতে পারবো না, আপনাদের একটু কষ্ট করে গুগল ক্লাসরুমে আসতে হবে, আমি ওখানে সবকিছু দিয়ে দিব। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, সমস্যা নেই স্যার, তাহলে করতে হবে। আচ্ছা আপনারা গুগল ক্লাসরুমে জয়েন করেন নাই কেন? স্যার করছি তো এই দুইটা প্রবলেম প্লিজ কেউ বই দেখে দেখে মানে সমাধান করবেন না, এটা বইতে সমাধান করে দেওয়াই আছে। জাস্ট আপনারা কোশ্চেনটাকে তুলবেন এবং অবশ্যই নিজে চেষ্টা করবেন, নিজে ট্রাই করবেন। যদি নিজে না পারেন তখন বই দেখবেন, আর নিজে পারলে খুবই ভালো। নিজে আগে সলভ করবেন, তারপরে লাস্টে যে অ্যান্সার মিলাবেন আর কি। কেন বলতেছি, কারণ একটা জিনিস যখন আপনি নিজে চেষ্টা করতে যাবেন তখন বারবার বিভিন্ন জায়গাতে আটকাবেন এবং সেইগুলো সমাধান করতে গেলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। নিজে চেষ্টা করা মানেই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই এই দুইটা প্রবলেম সবাই প্র্যাকটিস করবেন বাসায়। আচ্ছা, তো মানে আমি 5 মিনিট ব্রেক দিতে যাচ্ছি। এখন 8:15 বাজে, ঠিক 8:20 মধ্যে আমরা আবারও একটু ক্লাসে থাকবো। তো আমাদের লেকচার প্রায় শেষ, জাস্ট আর মানে কয়েকটা জিনিস আমি দেখাই আমি আজকের লেকচার শেষ করব। তো কেউ যাবেন না প্লিজ, সবাই থাকেন। আমি মানে 5 মিনিট পরে আমরা সবাই আবার কন্টিনিউ করব। ওকে স্যার, ঠিক আছে। হোয়াট ইজ মোমেন্ট অফ এ ফোর্স, অর্থাৎ ফোর্সের মোমেন্ট আসলে কি জিনিস। সবাই মাথায় রাখবেন যে শুধু মোমেন্ট বলে কিছু হয় না, কোনো একটা কিছুর মোমেন্ট হতে হবে। যেমন ফোর্সের মোমেন্ট হতে পারে, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি না তো কিছু স্যার। দেখতে পাচ্ছেন না? না স্যার। পাচ্ছি তো স্যার। অবশ্যই দেখতে পাবেন, দেখতে পাবেন। হ্যাঁ একটু দেখেন। আচ্ছা, তো জি স্যার। ফোর্সের মোমেন্ট হতে পারে, আবার এরিয়ার মোমেন্ট হতে পারে, এমনকি ভলিউমেরও মোমেন্ট হতে পারে। এরিয়া, ভলিউম, লাইন সবকিছুরই কিন্তু মোমেন্ট হতে পারে। যেমন এরিয়ার মোমেন্ট মানে কি, এরিয়া ইনটু ডিসটেন্স, মানে এরিয়া ইনটু ওই এরিয়ার সেন্ট্রয়েডের ডিসটেন্স আর কি। এরপরে ভলিউমের মোমেন্ট কেমন হয়, ভলিউম ইনটু ওই ভলিউমের সেন্ট্রয়েডের ডিসটেন্স, মানে যে পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছি ওখান থেকে তার সেন্ট্রয়েডের ডিসটেন্স। এখন তাহলে ফোর্সের মোমেন্ট কি হবে, ফোর্স ইনটু ওই ফোর্সের লাইন অফ অ্যাকশনের ডিসটেন্স, তাই না? Moment of a force is the force times a moment arm.
এখানে টাইমস বলতে এখানে কিন্তু সময় বোঝানো হয় নাই, এখানে টাইমস বলতে বোঝানো হয়েছে গুণ। অর্থাৎ ফোর্স এর সঙ্গে যদি আমরা মোমেন্ট আরএম কে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে মোমেন্ট অফ এ ফোর্স। তাহলে এখানে ফোর্স টাইমস মোমেন্ট আর্ম, তার মানে হচ্ছে ফোর্স ইনটু মোমেন্ট আর্ম। তাহলে হোয়াট ইজ মোমেন্ট আর্ম? মোমেন্ট আর্ম হচ্ছে ওই পারপেন্ডিকুলার ডিসটেন্স, যে পারপেন্ডিকুলার ডিসটেন্সের কথা আমি বারবার বলেছি, মানে ইতিমধ্যে আমি বলেছি সবাইকে। তো ওই পারপেন্ডিকুলার ডিসটেন্সকে আমরা বলি হচ্ছে মোমেন্ট আর্ম। মোমেন্ট আর্ম ইজ দ্য ডিসটেন্স। আচ্ছা, এখানে একটা মানে শব্দ আমার মিস গেছে। মোমেন্ট আর্ম ইজ দ্য ডিসটেন্স বিটুইন, ডিসটেন্সের পরে একটা বিটুইন হবে, সবাই একটু লিখে নেন। সবাই লিখছেন? ডিসটেন্সের পরে একটা বিটুইন শব্দ আসবে। ওকে, জি স্যার। তাহলে ডিসটেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স এন্ড দ্য পয়েন্ট অর অ্যাক্সিস অ্যাবাউট হুইচ দ্য মোমেন্ট ইজ টেকেন। তাহলে বিটুইন মানে হচ্ছে মধ্যে, কার কার মধ্যে ডিসটেন্সকে আমরা মোমেন্ট আর্ম বলবো? কোনো একটা ফোর্সের লাইন অফ অ্যাকশন, না লাইন অফ অ্যাকশন ক্রিয়ারেখা, কোনো একটা ফোর্সের ক্রিয়ারেখা এবং ওই ওই পয়েন্ট অথবা অ্যাক্সিস, যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেওয়া হচ্ছে। মোমেন্ট কখনো পয়েন্টের সাপেক্ষেও নেওয়া হতে পারে, আবার কখনো কোনো কোনো ক্ষেত্রে একটা লাইন অথবা একটা অ্যাক্সিসের সাপেক্ষেও আমরা মোমেন্ট নিতে পারি। পয়েন্ট অর অ্যাক্সিস অ্যাবাউট হুইচ মানে হচ্ছে যার সাপেক্ষে, যার সাপেক্ষে দ্য মোমেন্ট ইজ টেকেন মানে মোমেন্ট নেওয়া হয়। আচ্ছা, কমা as measured along a line perpendicular to the force vector, অর্থাৎ ফোর্স ভেক্টরের সঙ্গে লম্ব হয় এমন একটা লাইন বরাবর আমরা এই ডিসটেন্সকে মেজার করব, অর্থাৎ লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিসটেন্স। আপনারা সবাই হয়তোবা জানেন যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে সবচাইতে শর্ট ডিসটেন্স বা শর্টেস্ট পসিবল ডিসটেন্স। পারপেন্ডিকুলার ডিসটেন্স থেকে ছোট কোনো ডিসটেন্স হইতেই পারে না। অন্যান্য সমস্ত ডিসটেন্স এই পারপেন্ডিকুলার ডিসটেন্স থেকে অবশ্যই বড় হবে, তাই না? নাকি? জি স্যার। যেমন এইটা যদি একটা আর কি ফোর্স হয় এবং এইটা যদি একটা মানে পয়েন্ট হয়, তাহলে কোন ডিসটেন্স সবচেয়ে বড়, সরি কোন ডিসটেন্স সবচেয়ে ছোট বলেন তো, এই তিনটার মধ্যে কোনটা? পারপেন্ডিকুলার এই ডিসটেন্স। যে এই ডিসটেন্সটা সবচেয়ে ছোট, কারণ হচ্ছে এই ডিসটেন্সটা হচ্ছে এই ফোর্সের সঙ্গে লম্বভাবে আছে, তাই না? বা অন্যভাবে বলতে গেলে ফোর্সের উপরে যদি একটা লম্ব আমরা অঙ্কন করি তাহলে সেটাই হচ্ছে সবচাইতে শর্টকাট ডিসটেন্স। তো মোমেন্ট ক্যালকুলেশনের সময় অবশ্যই এই ডিসটেন্সটা আমাদেরকে নিতে হবে আর কি, দিস ওয়ান। ওকে, and at last সেন্টার অফ মোমেন্ট। সেন্টার অফ মোমেন্ট মানে আমরা যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই ওইটাই হচ্ছে সেন্টার অফ মোমেন্ট। দ্য পয়েন্ট অ্যাবাউট হুইচ দ্য মোমেন্ট ইজ টেকেন, ওই পয়েন্ট যার সাপেক্ষে মোমেন্ট নেওয়া হয় তাকেই বলা হয় সেন্টার অফ মোমেন্ট। অ্যাবাউট হুইচ মানে যার সাপেক্ষে। আচ্ছা, এখন একটা ছোট্ট জিনিস আমাদেরকে জানতে হবে সবাইকে, সেটা হচ্ছে ভ্যারিগননস থিওরেম। ভ্যারিগনন হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ান বা একজন গণিতবিদ, মানে একজন বিখ্যাত গণিতবিদ, মানে যিনি একটা উপপাদ্য আমাদেরকে দিয়ে গেছেন, সেই উপপাদ্য আমাদের সবাইকে জানতে হবে। তো তার বাংলা আগে আমরা দেখি যে কোনো নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে কতগুলা কনকারেন্ট ফোর্সের মোমেন্টের যোগফল ওই একই পয়েন্টের সাপেক্ষে তাদের রেজাল্টেন্টের মোমেন্টের সমান হবে। অর্থাৎ ধরেন যে সাপোজ কোনো একটা পয়েন্ট থেকে আপনারা দুইটা ফোর্সের মোমেন্টকে যোগ করতেছেন, বা কোনো একটা পয়েন্টের সাপেক্ষে আপনারা F1 এবং F2 এই দুইটা ফোর্সের মোমেন্ট নিছেন এবং তাদেরকে যোগ করছেন, তাহলে ওই যোগফল যা হবে, আবার আপনি যদি এখন ওই একই পয়েন্টের সাপেক্ষে F1 এবং F2 ফোর্সের রেজাল্টেন্টের মোমেন্ট নেন, তাহলে সেই ওই যোগফল আর এই রেজাল্টেন্টের মোমেন্ট একই হবে। অর্থাৎ সোজা কথা হচ্ছে ফোর্সের মোমেন্ট মানে অনেকগুলো ফোর্সের মোমেন্টের যোগফল সমান সমান তাদের রেজাল্টেন্টের মোমেন্ট।
জিনিসটা কি বোঝা গেছে? বুঝতে পারছেন সবাই জি স্যার। যে অনেকগুলো ফোর্সের মোমেন্টের যোগফল হচ্ছে তাদের রেজাল্টেন্টের মোমেন্টের সমান। স্বাভাবিক ব্যাপার, কারণ প্রত্যেকটা ফোর্সকে যোগ করলেই তো রেজাল্টেন্ট পাওয়া যায়, তাই না? ফলে একইভাবে প্রত্যেকটা ফোর্সের মোমেন্টকে যোগ করলেই আমরা রেজাল্টেন্টের মোমেন্ট পাবো। এটাই হচ্ছে ভ্যারিগনন থিওরেম। দ্য অ্যালজেব্রাইক সামেশন মানে বীজগাণিতিক যোগফল of the moments of any number of concurrent coplanar forces about any point in their plane is equal to the moment of their resultant about the same point একই পয়েন্টের সাপেক্ষে। অ্যালজেব্রাইক সামেশন মানে বীজগাণিতিক যোগফল of the moments of any number of মানে যে কোনো সংখ্যক concurrent coplanar forces about any point মানে যে কোনো পয়েন্টের সাপেক্ষে, যে কোনো পয়েন্টের সাপেক্ষে যে কোনো সংখ্যক কনকারেন্ট ফোর্সের মোমেন্টের সামেশন তাদের রেজাল্টেন্টের মোমেন্টের সমান। শর্ত হচ্ছে একটাই, শর্ত হচ্ছে ওই একই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে হবে। দ্যাটস ইট। ওকে, তাহলে এখন আমরা একটা ছোট্ট একটা প্রবলেম দেখি যে দ্য ক্র্যাঙ্ক হ্যাজ অ্যাক্টিং অন ইট এ 200 পাউন্ড অ্যান্ড 300 পাউন্ড ফোর্স অ্যাজ শোন। একটা ক্র্যাঙ্কের উপরে 300 পাউন্ড ফোর্স কাজ করতেছে এইদিকে এবং 200 পাউন্ড ফোর্স কাজ করতেছে এইদিকে, দেখুন দেখানো আছে। এখন কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ দিস ফোর্সেস অ্যাবাউট দ্য অ্যাক্সিস এ। অ্যাক্সিস এ এর সাপেক্ষে এই ফোর্সগুলোর মোমেন্ট কত এবং ইন হোয়াট ডিরেকশন উইল দ্য ক্র্যাঙ্ক টার্ন, এবং কোন ডিরেকশনে ক্র্যাঙ্কটা ঘুরবে। ব্যাপারটা হচ্ছে যে এই ক্র্যাঙ্ক হচ্ছে একটা যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে আমরা যে কোনো একটা নাট বা একটা বোল্টকে আমরা ঘোরাতে পারি। ধরেন যে এখানে একটা নাট বা একটা বোল্ট আছে এ বিন্দুতে, এবং তাকে আমরা একটা ক্র্যাঙ্কের মাধ্যমে কি করব, আমরা ঘোরাবো, তাই না? এখন দুইজন ক্র্যাঙ্কের দুই দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, 300 পাউন্ড আর হচ্ছে 200 পাউন্ড। এখন এখানে বলা হচ্ছে যে এই দুইটা ফোর্সের মোমেন্টের সামেশন কত হবে, বা এই দুইটা ফোর্সের টোটাল মোমেন্ট কত হবে এবং এই ক্র্যাঙ্কটা কোন দিকে ঘুরবে। আচ্ছা, আমরা কি সবাই কোশ্চেন বুঝতে পারছি? দুইটা ফোর্স আছে এবং এই দুইটা ফোর্সের টোটাল মোমেন্ট কত হবে এবং হচ্ছে যে ক্র্যাঙ্কটা কোন দিকে ঘুরবে। ক্র্যাঙ্ক হচ্ছে যে এই টোটালটাই হচ্ছে একটা ক্র্যাঙ্ক। ওকে, তো আপনারা বুঝতে পারছি। আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন যে মোমেন্টের সামেশন যেদিকে হবে, যদি মোমেন্টের সামেশন ক্লকওয়াইজ হয় তাহলে ক্র্যাঙ্কটাও ঘুরবে ক্লকওয়াইজ, আর যদি মোমেন্টের সামেশন অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে ক্র্যাঙ্ক ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে আগে মোমেন্টের সামেশন করব, অর্থাৎ 300 পাউন্ড এবং 200 পাউন্ড এই দুইটা ফোর্সের আমরা মোমেন্টের যোগফল বের করব। কোন পয়েন্টের সাপেক্ষে? সবকিছু হচ্ছে এই যে এ বিন্দু সাপেক্ষে, অথবা এখানে বলতেছে অ্যাক্সিস এ, অর্থাৎ এ বিন্দুর সাপেক্ষে বা এ বিন্দুতে যদি আমরা একটা অ্যাক্সিস চিন্তা করি বা একটা অক্ষ বা একটা সরল রেখা আমরা চিন্তা করি, তাহলে ওই সরল রেখার সাপেক্ষে আমাদেরকে মোমেন্টগুলো বের করতে হবে। তাহলে দেখেন, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ বা এ বিন্দুর সাপেক্ষে মোমেন্টের যোগফল ইজ ইকুয়াল টু, আমরা প্রথমে কি লিখব, 300 পাউন্ড। 300 পাউন্ড হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তাই না? এবং এর পারপেন্ডিকুলার ডিসটেন্স অথবা মোমেন্ট আর্ম কত, 10 ইঞ্চি। এ বিন্দু থেকে 300 পাউন্ডের মোমেন্ট আর্ম হচ্ছে মাত্র কত, 10 ইঞ্চি। আর এ বিন্দু থেকে এই যে 200 পাউন্ড, এই 200 পাউন্ডের যে ফোর্সের যে লাইন অফ অ্যাকশন, এর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত বলেন তো একজন? অর্থাৎ এ বিন্দু থেকে 200 পাউন্ড ফোর্সের লাইন অফ অ্যাকশনের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? স্যার 10 ইঞ্চি কম হবে না? 20 ইঞ্চি হবে। আর কেউ? আচ্ছা, আনফরচুনেটলি মানে দুইটা অ্যান্সারের একটাও হয় না আর কি। দেখেন এখানে এই 200 পাউন্ড ফোর্স এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, তাই না?
তো এখন ধরেন যে এইটা হচ্ছে এর লাইন অফ অ্যাকশন। আমি একটু হোয়াইট বোর্ডে দেখাই। ধরেন যে এইটা হচ্ছে আমাদের সেই এ বিন্দু যার সাপেক্ষে আমরা মোমেন্ট নিব, এবং এইটা হচ্ছে ক্র্যাঙ্ক, এবং এইখানে একটা ফোর্স 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল অবস্থায় আছে। এম আই রাইট? Yes, sir. তো এখন দেখেন এই ফোর্সের লাইন অফ অ্যাকশনের পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে হবে কোনটা, দেখেন যে আমরা যদি এই ফোর্সটাকে সামনের দিকে বর্ধিত করি বা যদি আমরা সামনের দিকে এইটাকে প্রসারিত করি, তাহলে এই বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব টানি, যদি আমরা একটা পারপেন্ডিকুলার বা একটা লম্ব যদি আমরা অঙ্কন করি এই লাইন অফ অ্যাকশনের উপরে, তাহলে এইটাই হবে হচ্ছে সেই পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই যে এইটা, দিস ওয়ান। এখন এই ডিসটেন্সটা তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে বের করতে হবে, যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাও বের করতে পারবো। আবার এই বাহুর দৈর্ঘ্যগুলো আমাদের জানা আছে, তাই না? আমরা এভাবেও বের করতে পারি, বাট এইভাবে বের করার কি দরকার? এভাবে বের করার কোনো দরকার নাই, কারণ আমাদের কাছে এর থেকে সহজ একটা উপায় আছে, এবং সেটা হচ্ছে ভ্যারিগনন্স থিওরেম। কারণ ভ্যারিগনন্স থিওরেম বলতেছে যে কোনো একটা ফোর্সের, ধরেন যে একটা ফোর্সের মানে মোমেন্ট, সাপোজ এইটা হচ্ছে আর, হ্যাঁ, ধরেন যে এইটা হচ্ছে ফোর্স আর, এখন আর ফোর্সের যে মোমেন্ট হবে সেইটাও যা হবে, আবার আর কে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি, ধরেন যে এর একটা উপাংশ হবে হচ্ছে বাম দিকে এই বরাবর, আর আরেকটা উপাংশ হবে হচ্ছে নিচের দিকে এই বরাবর, ঠিক কিনা? তাহলে ভ্যারিগনন আমাদেরকে বলে দিচ্ছেন যে এই দুইটা ফোর্সের মোমেন্টের যোগফলও যা, আবার তাদের রেজাল্টেন্ট আর এর মোমেন্টও তাই। তাহলে এটাকে আমরা উল্টা ভাবেও বলতে পারি যে রেজাল্টেন্টের মোমেন্ট যা, এবং তাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি F1 এবং F2, তাহলে সেই F1 এবং F2 এর মোমেন্টের যোগফলও তাই, তাই তো নাকি? জি স্যার। জি স্যার। স্যার তাহলে তো 10 ইঞ্চি হচ্ছে বিল। সামনে 10 ইঞ্চি, ওটা তো মেজার করতে হবে তারপরে। মানে এটা মেজার করার কোনো দরকারই নাই, আমরা ভ্যারিগননের উপপাদ্য অনুসারে আমরা সরাসরি আমরা একটা ফোর্সের, যেহেতু এখানে বের করা ঝামেলা আমরা দেখতে পাচ্ছি, তো এই ঝামেলার মধ্যে আমরা যাবই না, আমরা এই ফোর্সকে দুইটা উপাংশে ভাগ করে নিব এবং সেই দুইটা উপাংশের আমরা মোমেন্ট নিব, ব্যাস শেষ। সো আমরা 200 পাউন্ডকে আমরা মনে মনে দেখেন এই বরাবর একটা উপাংশে ভাগ করলাম, এবং আরেকটা উপাংশ হচ্ছে এই বরাবর, এই যে নিচের দিকে। এখন এ বিন্দুর সাপেক্ষে এই এই যে উপাংশ আছে এর কোনো মোমেন্ট আসবে না, কারণ এই উপাংশ এ বিন্দুর মধ্য দিয়ে অতিক্রম করবে, তাই না? আর আরেকটা যে উপাংশ আছে এইটা অবশ্য এইটার একটা মোমেন্ট আসবে, এবং সেই মোমেন্ট কত হবে? 200 ইন্টু সাইন 45, এইটা হচ্ছে ফোর্স, আর ডিস্টেন্স হচ্ছে 20 ইঞ্চি। এখন দেখেন এই 200 সাইন 45 অর্থাৎ 200 ইন্টু সাইন 45, এইটা হচ্ছে এই ফোর্সের ওয়াই উপাংশ, 200 ইন্টু সাইন 45, এবং ফোর্স ইন্টু ডিস্টেন্স হচ্ছে মোমেন্ট। তাহলে ডিস্টেন্স কত হবে? এখান থেকে এই ফোর্সের ডিস্টেন্স কত হবে? 20 ইঞ্চি, তাই না? নাকি? জি স্যার। এই পয়েন্ট থেকে এই ফোর্সের লাইন অফ অ্যাকশনের ডিস্টেন্স হচ্ছে এই যে 20 ইঞ্চি। তাহলে 200 সাইন 45 ইন্টু 20 বা ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে এটাই হচ্ছে আমাদের এই ইনক্লাইন্ড ফোর্সের মোমেন্ট। আরেকটা যোগ করা লাগে নাই, কারণ আরেকটার আসলে কোনো মোমেন্টই নাই, না হলে কিন্তু যোগ করা লাগতো। অর্থাৎ 200 সাইন 45 এর মোমেন্ট এবং 200 কস 45 এর মোমেন্টের যোগফলই হচ্ছে এই 200 এর মোমেন্ট, এইটার মোমেন্ট। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ক্লকওয়াইজ ছিল, তাই আমরা পজিটিভ। আর 300 দেখেন 300 পাউন্ড, এইটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন সৃষ্টি করতেছে, তাই 300 পাউন্ডের আগে আমরা একটা মাইনাস চিহ্ন দিছি, মাইনাস 300 ইন্টু 10, অর্থাৎ এখান থেকে এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 10 ইঞ্চি, ঠিক আছে?
তো এত কিছু আসলে বলা লাগতো না, কারণ আমরা একটু আগে যে অঙ্ক করে আসলাম সেখানে আমরা অনেকগুলো ফোর্সের মোমেন্টকে আমরা যোগ করেই আসছি, তাই না? এখানে আমি এইগুলো কেন বললাম, জাস্ট ভ্যারি বর্ননের থিওরেমটা বোঝানোর জন্য, যে একটা ফোর্সের যদি মোমেন্ট বের করা ঝামেলা মনে হয় তাহলে আমরা সেই ফোর্সকে সুন্দরভাবে আমরা কম্পোনেন্টে ভাগ করে নিব, এবং দেখবেন যে কম্পোনেন্টে ভাগ করার পর মোমেন্ট বের করা আর কখনোই ঝামেলা হবে না, খুব সহজে আপনারা বের করতে পারবেন। আচ্ছা, তাহলে এ বিন্দুর সাপেক্ষে মোমেন্টের সামেশন হচ্ছে -171.6 পাউন্ড ইনটু ইঞ্চি। মোমেন্টের একক হচ্ছে ফোর্সের একক ইনটু ডিস্টেন্সের একক, পাউন্ড ইনটু ইঞ্চি। তাহলে দেখেন আমরা ক্লকওয়াইজ মোমেন্টকে ধরছিলাম পজিটিভ এবং অ্যান্সার পেয়েছি হচ্ছে নেগেটিভ। তাহলে এই যে রেজাল্ট্যান্ট মোমেন্ট বা টোটাল মোমেন্ট, এটা কোন বরাবর কাজ করবে? স্যার এটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে। রাইট, এটা মানে টোটাল মোমেন্ট অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে। একইভাবে যদি আপনারা অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরেন এবং অ্যান্সার পান হচ্ছে নেগেটিভ, তখন আপনারা বলবেন যে ঠিক আছে, তাহলে এই মোমেন্টটা ক্লকওয়াইজ কাজ করবে। হ্যাঁ, তাহলে এখন বলেন, এই যে ক্র্যাঙ্ক, এই যে ক্র্যাঙ্ক, এই ক্র্যাঙ্কটা কোন দিকে ঘুরবে আসলে? স্যার উপর দিকে স্যার, অর্থাৎ এ 300 দিকে স্যার। অর্থাৎ এ বিন্দুর সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে এই দিকে জি ঘুরবে, স্যার। ঠিক আছে? তাহলে দেখেন আমরা মানে প্র্যাকটিক্যাল লাইফের প্রবলেমগুলো কত সহজে আমরা সলভ করতে পারি। অর্থাৎ একটা যন্ত্রকে দুই দিক থেকে দুইজন দুই ভাবে টানতেছে, একজন 300 পাউন্ড আর একজন 200 পাউন্ড, এবং আমরা খুব সহজে 2 মিনিটের মধ্যে আমরা বলে দিলাম যে এটা আসলে কোন দিকে যাবে। আমরা ম্যাথমেটিক্স এর মাধ্যমে আমরা খুব সহজে আমরা এটা বলতে পারি। ওকে, since the answer is negative, the net moment is in counterclockwise direction. যেহেতু অ্যান্সার নেগেটিভ, তাহলে নিট মোমেন্ট মানে হচ্ছে টোটাল মোমেন্ট, এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা কাজ করে। সো দ্য ক্র্যাঙ্ক উইল টার্ন কাউন্টার ক্লকওয়াইজ, ফলে ক্র্যাঙ্ক অবশ্যই কাউন্টার ক্লকওয়াইজ দিকে ঘুরবে। মানে যদি এটা মুভ করে আদৌ, এমনও তো হতে পারে যে ক্র্যাঙ্ক মুভ মানে দেখা যাচ্ছে করতেছেই না, দেখা যাচ্ছে যে ক্র্যাঙ্কটা যে নাটের সঙ্গে লাগানো হয়েছে সেই নাটটা এত শক্ত যে ক্র্যাঙ্ক দেখা যাচ্ছে মুভ করতেছেই না, হতেই পারে। সে কারণে আমরা বলবো যে যদি ক্র্যাঙ্কটা ঘুরে, ইফ ইট মুভস, তাহলে সেটা অবশ্যই কাউন্টার ক্লকওয়াইজ দিকেই ঘুরবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি মানে মোমেন্টের ইনিশিয়াল ধারণা। আমরা পরবর্তী ক্লাসে লেকচার 3 তে আমরা এই মোমেন্ট নিয়ে আরো বিস্তারিত আরো অনেক এক্সাম্পল দেখব, ঠিক আছে? মোমেন্ট এবং প্যারালাল ফোর্স সিস্টেম, প্যারালাল কোপ্লানার ফোর্স সিস্টেম নিয়ে আমরা আরো কয়েকটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করব।